নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন শ্রীযুত গুপ্তের কলমে গোয়েন্দা পিন্টুদার রহস্য কাহিনী সেন বাড়ির রহস্য। গল্প পাঠে আবির অধিকারী, পিন্টুদার ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, কমলেশের ভূমিকায় অতনু ভট্টাচার্য, অম্বরীশের ভূমিকায় মৃন্ময় মান্না, বাপির ভূমিকায় সুদীপ্ত সরকার, বিশ্বাস কাকু ও পুলিশের ভূমিকায় জয় ভট্টাচার্য, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন শ্রীযুত গুপ্তের কলমে সেন বাড়ির রহস্য। বাইপাসের উপর দিয়ে আমাদের ট্যাক্সি ছুটে চলেছে। কলকাতায় বর্ষা ঢুকেছে কয়েকদিন হলো। ঘড়িতে সন্ধ্যা 7টা বাজে। আমি আর দাদা বাড়ি ফিরছি একটা কেসের সমাধান করে। দাদা উদাসীন মুখে জানালার বন্ধ কাঁচের ভেতর দিয়ে রাস্তা দেখে চলেছে। আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি, দাদা কোনো কেস সমাধান করার পর কেমন যেন উদাসীন হয়ে পড়ে। যেখানে কেস সমাধানের সাফল্যে বিজয়ী আনন্দে মুখ উজ্জ্বল করে থাকার কথা, কিংবা দর্পের সঙ্গে কলার উঁচিয়ে থাকার কথা, তা না, কেমন যেন উদাস হয়ে থাকে বেশ কয়েক ঘন্টা। এই উদাসীনতার কারণ কি তা জিজ্ঞেস করব ভেবেছি অনেকবার, কিন্তু সাহসে কুলোয়নি। আজকে হঠাৎ দাদার দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রশ্নটা করেই ফেললাম। আচ্ছা দাদা, তোমায় অনেকবার একটা প্রশ্ন করব করে আর করা হয়নি। দাদা জানালা থেকে মুখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, বল না, কি জিজ্ঞেস করবি? তোমায় বেশ কয়েকবার লক্ষ্য করেছি, কোনো কেস সলভ করার পর তুমি কয়েক ঘন্টা বড় উদাসীন হয়ে পড়ো। দাদা মৃদু হাসি মুখে ছড়িয়ে বলল, বাহ, এই যে তুই লক্ষ্য করেছিস এটা খুব ভালো বিষয়। পর্যবেক্ষণ করে মানুষের মনের ভাব বোঝার চেষ্টা করা হলো যে কোনো অনুসন্ধানের প্রথম ধাপ। আমি প্রশংসায় গদগদ হয়ে বললাম, সে তো না হয় ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি এরকম উদাসীন হয়ে পড়ো কেন? দাদা আবার উদাসীনভাবে জানালার দিকে মুখ ফিরিয়ে বলল, এই যে আমি বা আমার মতন যারা অপরাধ জগতের মধ্যে কাজ করি, তাদের আসল উদ্দেশ্যটা কি বলতো? আমি অবলীলায় বললাম, আরে সমাজ থেকে অপরাধ সাফ করা। দাদা আমার উত্তরে দুদিকে হাত প্রসারিত করে একটা আড়মোড়া ভেঙে বলল, সে তো ঠিকই, কিন্তু আসল ব্যাপারটা হলো আলো হওয়া। আমি কিছু বুঝতে না পেরে বললাম, মানে? বৃষ্টি সামান্য কমেছে। দাদা ট্যাক্সি ড্রাইভারের থেকে অনুমতি নিয়ে জানালার কাঁচ নামিয়ে সিগারেটে অগ্নি সংযোগ করলো। তারপর বলল, আলো হওয়া যেমন আলোর উপস্থিতিতে অন্ধকার মিটে যায়, তেমন আলো হওয়া। এই যে অপরাধীকে আমরা চিহ্নিত করে দিই, কিন্তু অপরাধীর মনের গভীরে কি তার অপরাধবোধকে চিহ্নিত করতে পারি? আমি দাদার কথা পরিষ্কার বুঝতে পারলাম না। আমার মুখের ভাব পড়ে নিয়ে দাদা আবার বলল, যে অপরাধী অপরাধ করছে, সে যতক্ষণ না নিজে উপলব্ধি করছে যে সে অপরাধ করেছে, ততক্ষণ পর্যন্ত কোনো লাভ নেই। কারণ সে যদি সেই উপলব্ধি না করে, তবে ভবিষ্যতে সে আবার অপরাধ করবে। তাই মানুষ যতক্ষণ না নিজে বিচার করছে সে ঠিক করছে না ভুল, ততক্ষণ পর্যন্ত সমাজ এভাবেই চলবে। আমি বুঝলাম দাদা ভীষণ ভারী কোনো দর্শনের কথা বলছে। তাই দাদাকে তার উদাসীনতার সঙ্গে ছেড়ে দিয়ে আমিও আমার পাশের জানালার দিকে চোখ রাখলাম। গাড়ি যাদবপুর মোড় পেরোতেই দাদার ফোনে একটা কল এলো। দাদা ফোনে কথা বলতে বলতেই ট্যাক্সি ড্রাইভারকে গাড়ি গড়িয়ে হাটের দিকে ঘোরাতে বলল। আমি আর দাদা এখন যেখানে এসেছি তা আমার কাছে কল্পনাতীত, কিন্তু যে ঘটনার দায় এখানে আসা তা অত্যন্ত দুঃখজনক। বর্তমান যুগে স্বনামধন্য লেখক অম্বরীশ সেনকে চেনেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। ভদ্রলোক লেখার বিষয়ে নিজের বাবাকেও ছাপিয়ে গেছেন। সমরেশ সেন নিজেও একজন অত্যন্ত বিখ্যাত লেখক ছিলেন। তারই একমাত্র ছেলে অম্বরীশ সেন নিজের লেখার মাধ্যমে বাবার কীর্তিকে আরও এগিয়ে নিয়ে গেছেন। অম্বরীশ সেনের ছেলে কমলেশ হলো দাদার পরিচিত। কমলেশ সেন লেখালেখি করেন না, তাদের প্রকাশনী ব্যবসা সামলান।
কমলেশ সেনের ফোনের কারণেই আমরা এখানে এসেছি। ফোনে আসার কারণটা জানার নেই, খুব দরকার, একবার আসতে পারলে ভালো হয়, শুধু এইটুকু বলেছিলেন। এর আগে আমি কোনো লেখকের বাড়িতে আসিনি। চারপাশে বিশাল বাগান ঘেরা দোতলা বাড়ি। বাড়িটির সাজসজ্জায় অতি শৌখিনতার ছাপ। আমরা হল ঘরে সোফায় বসেছি। চারপাশে দেওয়াল জুড়ে নানা রকম আঁকা ছবি, এদিক সেদিকে দামি জিনিসপত্রে সাজানো শোকেস, মাথার উপর সুন্দর একটি ঝাড়বাতি থেকে শৌখিন আলো হলঘরটিকে ভরিয়ে রেখেছে। হলঘরে একটি বিশাল বড় টিভি, যেখানে বাড়ির বাইরে লাগানো ক্যামেরার লাইভ রেকর্ডিং চলছে। মেইন গেট থেকে নুড়ি বেছানো রাস্তা হয়ে লোহার বড় গেট এবং বাগান পর্যন্ত টিভির পর্দায় দেখা যাচ্ছে। হল ঘরে দুটি সোফার একটিতে আমি আর দাদা বসে আছি, আর আমাদের উল্টো দিকের সোফায় বসে রয়েছেন লেখক অম্বরীশ সেন এবং তার পুত্র কমলেশ। অম্বরীশ সেনের মাথায় ব্যান্ডেজ জড়ানো। ওনাকে এর আগে টিভিতে অনেকবার দেখেছি, বরাবরই খুব সতেজ এক প্রাণ মনে হয়েছে, কিন্তু আজ সামনে থেকে তাকে ভীষণ ভেঙে পড়া একজন মানুষ বলে মনে হচ্ছে। ভদ্রলোকের বয়স 60-এর কাছাকাছি হবে, স্বাস্থ্যবান চেহারা, পরনে সাদা ঘরোয়া পাঞ্জাবি। ওর মুখ এবং মাথার ব্যান্ডেজ দেখেই আন্দাজ করা যাচ্ছে যে সম্প্রতি কোনো বড় সড়ো দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। বাড়ির একজন ভৃত্য এসে আমাদের চা দিয়ে গেলেন। চায়ের কাপ হাতে নিয়ে দাদা উল্টো দিকে বসা কমলেশ সেনের উদ্দেশ্যে প্রশ্ন করল। হ্যাঁ, কি ব্যাপার বলুন, কি হয়েছে? কমলেশ সেনের বয়স 30-এর কাছাকাছি হবে, সুদর্শন চেহারা, পরিপাটি এবং চোখে মুখে আভিজাত্যের ছাপ। দাদার প্রশ্নে কমলেশ সেন তার গম্ভীর গলায় বলতে শুরু করলেন, কি আর বলবো, কাল রাতে আমাদের বাড়িতে মনে হয় চোর এসেছিল। বাবার মাথায় আঘাত করে বাবার কি অবস্থাটাই না করেছে দেখুন। অম্বরীশ সেনের মাথায় ব্যান্ডেজের কারণটা এবার বুঝতে পারলাম। লোকটাকে দেখে এবার যেন আরও করুণা হলো। দাদা চায়ে চুমুক দিয়ে কাপ নামিয়ে বলল, মনে হয় চোর এসেছিল, এভাবে বলছেন কেন? কেন মনে হলো? চুরি হয়েছে কিছু? কমলেশ সেন বললেন, না, চুরি কিছু হয়নি, কারণ এখনো অবধি কোনো কিছু নিখোঁজ হয়েছে বলে মনে হচ্ছে না। কমলেশ সেন একটু থামলেন, তারপর আমতা আমতা করে বললেন, আপনাকে এখানে ডাকার আরও একটা কারণ আছে। আসলে কাল রাতে কি ঘটেছে কিছুই বুঝতে পারছি না, কারণ কাল রাত থেকে হঠাৎ করেই জয়ন্তকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কমলেশ সেন কথাটি বলে আমার আর দাদার দিকে একবার করে তাকালেন। আমাদের মুখের কৌতূহলী চাহনি দেখে তিনি আবার বললেন, জয়ন্ত হচ্ছে আমার ভাই, নিজের ভাই নয় অবশ্য, তবে ছোট থেকে সে আমাদের বাড়িতেই থাকে। আমি আর জয়ন্ত একসাথেই বড় হয়েছি। জয়ন্ত হলো বড়দার ছেলে। বহু বছর আগে বড়দা নামের একজন আমাদের বাড়িতে কাজ করতেন। বড়দা যখন মারা যান তখন জয়ন্তর বয়স মাত্র 5 আর আমার 7। সেই 5 বছর বয়সী জয়ন্তর যাওয়ার কোনো ঠিকানা ছিল না, কারণ ওর মা অনেক আগেই মারা গিয়েছিলেন। তাই সেই থেকেই জয়ন্ত আমাদের বাড়িতেই থাকে। আমার বাবা ওকে নিজের ছেলের মতোই মানুষ করেছেন। আমরা জয়ন্তর মধ্যে কোনো বিভেদ করেননি কখনো। কাল কি কি ঘটেছে যদি বিস্তারিতভাবে একটু প্রথম থেকে বলেন। গতকাল রাতে আমি বাড়ি ফিরতে পারিনি। আমার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। রাতে ফিরবো না আগেই ঠিক ছিল, আজ সকাল 7টা নাগাদ বাড়ি ফিরি। সাধারণত সেই সময় বাবা এই হল ঘরে বসে খবরের কাগজ পড়েন, কিন্তু বাড়িতে এসে দেখি বাবা হল ঘরে নেই। বাবাকে দেখতে বাবার ঘরে যাই, দেখি সেখানেও নেই। তারপরে যাই লাইব্রেরি ঘরে, আর সেখানে গিয়েই আমি আঁতকে উঠি। লাইব্রেরি ঘরে ঢোকার মুখেই দেখি বাবা চেয়ারে বসে, অথচ বাবার মুখ থুবড়ে পড়ে আছে টেবিলের ওপর। অস্বাভাবিক সেই বসার ভঙ্গি দেখেই ছুটে যাই। দেখি বাবা অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। টেবিলের ওপরে জলের বোতল আর টেবিল ল্যাম্প উল্টে পড়ে আছে। বাবাকে অনেক ডাকি, বাবার চোখে মুখে জল দিই। ধীরে ধীরে বাবার জ্ঞান ফেরে। বাবার মাথায় হাত দিয়ে দেখি পেছনের দিকে চুলগুলো কেমন যেন জট পাকিয়ে আছে। বুঝতে অসুবিধা হয়নি যে ওটা রক্ত শুকিয়ে হয়েছে। বাবাকে ঘরে শুইয়ে দিয়ে আমাদের পাড়ার ডাক্তার সোমকে ফোন করি।
ডাক্তার তড়িঘড়ি এসে ব্যান্ডেজ করে দেন। সেলাই পড়েনি, ভাগ্য ভালো। কমলেশ সেন থামলেন। সোফার সামনের টেবিলের ওপরে রাখা জলের বোতল থেকে সামান্য জল খেয়ে আবার বলা শুরু করলেন। বাবা যখন সামান্য ধাতস্থ হলেন তখন তিনি নিজের থেকেই জানালেন। দাদা হাত উঁচিয়ে কমলেশ সেনকে থামিয়ে অম্বরীশ সেনকে বললেন, আচ্ছা, আপনি এখন কিছু বলতে পারবেন? অম্বরীশ সেন একটা দীর্ঘশ্বাস নিয়ে শান্ত গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, পারবো। তখন রাত কটা বাজে ঠিক বলতে পারবো না। ঘুম আসছিল না বলে লাইব্রেরি ঘরে গেলাম, একটু লেখালেখি করব বা কোনো কিছু পড়বো ভেবে। লাইব্রেরির চেয়ারে বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। হঠাৎ মাথার পেছনে একটা বিরাট আঘাত পাই, সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে দেখি কমল আমার সামনে। কমল হলো কমলেশের ডাক নাম। এই জয়ন্তকে কখন থেকে দেখতে পাচ্ছেন না? আমি যখন লাইব্রেরিতে ঢুকি তখন জয়ন্ত ওর ঘরেই ছিল, কারণ ওর ঘর থেকে পাখার শব্দ পাচ্ছিলাম। আপনাদের বাড়ির বাইরে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওটা দেখলেই তো বোঝা যেতে পারে জয়ন্ত কখন বেরিয়েছিল আর অন্য কেউ বাড়িতে ঢুকেছিল কিনা। কমলেশ সেন বলে উঠলেন, দেখেছি, আপনাকে পুরোটা বলছি শুনুন। বাবাকে ব্যান্ডেজ করে চলে যাওয়ার পর আমি জয়ন্তর খোঁজ করতে থাকি। বাড়িতে ঢোকার পর জয়ন্তর দেখা পাইনি। দারোয়ানকে ডেকে জিজ্ঞেস করতে সে যা বলে আমি অবাক হয়ে যাই। দারোয়ান যে জানায় জয়ন্ত নাকি রাত 3:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে নিজের বাইক নিয়ে, তারপর থেকে আর ফেরেনি। এটা শোনার পর আমি অনেকবার জয়ন্তকে ফোন করি, কিন্তু ওর ফোন নট রিচেবল। তারপর বাবার ফোন নিয়ে দেখতে যাই যে জয়ন্ত এর মধ্যে বাবাকে কোনো ফোন করেছিল কিনা, কিন্তু বাবার ফোনে যা দেখতে পাই তাতে আমার মাথা আরও খারাপ হয়ে যায়। দেখি বাবার ফোনে জয়ন্ত একটা মেসেজ করেছে ভোর 4টে নাগাদ। মেসেজে জয়ন্ত কি লিখেছে এই দেখুন। কমলেশ সেন সোফা থেকে তার বাবার ফোনটা দাদার হাতে দিয়ে দেখতে বললেন। আমি দাদার পাশে আরও একটু সরে এসে মেসেজটা দেখলাম। সেখানে লেখা ছিল, আমি দুঃখিত আপনাকে আঘাত দিয়ে এইভাবে বেরিয়ে আসার জন্য, আমায় ক্ষমা করবেন। দাদা মোবাইলটা ফেরত দিতে দিতে জিজ্ঞেস করলো, তারপর কি করলেন আপনারা? আমি তারপর সিসিটিভি চেক করে দেখলাম সত্যি রাত 3:35 নাগাদ জয়ন্তর বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর আর আসেনি, আর অন্য কেউ বাড়িতে ঢোকেনি মেন গেট দিয়ে। কমলেশ সেন একটু থামলেন, তারপর ভ্রু কুঁচকে কিছু একটা ভেবে নিয়ে বললেন, কিন্তু আমার ধারণা আমাদের বাড়িতে অন্য কেউ ঢুকেছিল পেছনের গেট দিয়ে। দাদা আশ্চর্যের ভান করে বলল, কেন? আপনার এরকম কেন মনে হচ্ছে? এরকম মনে করার বেশ কতকগুলো কারণ আছে। সম্প্রতি কয়েক মাসের মধ্যে আমাদের পাড়ায় এবং আমাদের আশেপাশে প্রায় 5-6টি বাড়িতে চুরি হয়েছে। তাই আমার মনেও একটা আশঙ্কা জাগে যে কাল বাড়িতে কেউ ছিল না বলে চোর আসেনি তো। এই ভেবে আমি বাড়ির এদিক সেদিক তল্লাশি করি। লাইব্রেরি ঘরে একটা দরজা আছে যেটা দিয়ে আমাদের বাড়ির পেছনের দিকে যাওয়া যায়। সেই দরজা খুলে সোজা বারান্দা দিয়ে হেঁটে গেলে একটা কলাপসেবল গেট পড়ে। সেই গেট খুললে বাড়ির পেছনে যাওয়া যায়। সাধারণত লাইব্রেরি ঘরের সেই দরজা খোলাই থাকে, কারণ ওটা দিয়ে ভালো হাওয়া আসে, নইলে ঘরটা ভ্যাপসা হয়ে যায়। কিন্তু দরজা পেরিয়ে বারান্দার গলি দিয়ে যে কলাপসেবল গেট, ওটা বন্ধই থাকে এবং ওটার চাবি আমার কাছেই থাকে। কিন্তু সকালে ওই দিকটায় গিয়ে দেখি ওটার তালা খোলা। খোলা তালার ভেতরে তার গলানো। বোঝাই যাচ্ছে বেশ দক্ষ চোরের দ্বারা তালাটা খোলা হয়েছে। আর সেই গলির বারান্দায় জুতোর ছাপ ছিল, বেশ বড় সড়ো ছাপ। ওই ছাপ আমাদের বাড়ির কারণ নয়, সেটা আমি নিশ্চিত। আর জয়ন্তরও নয়, কারণ জয়ন্তর পা তো ছোট সাইজের। কাল রাতে বৃষ্টি হওয়ার কারণে সিমেন্টের বারান্দায় সেই ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মানে এটা নিশ্চিত যে কেউ পেছনের রাস্তা দিয়ে এই বাড়িতে ঢুকেছিল। আমাদের বাড়ির পেছন দিকটা একটা
উঁচু 6 ফুটের পাঁচিল তোলা আছে। পাঁচিলের ওপারে বিশ্বাস কাকুদের বাড়ি। আমার ধারণা ওই বিশ্বাস কাকুদের বাড়ি হয়ে পাঁচিল টপকে চোর আমাদের বাড়িতে পেছনের দরজার তালা খুলে লাইব্রেরি দিয়ে ভেতরে ঢুকেছিল। বাহ, চমৎকার! আপনি তো নিজেই দেখছি অনেকটা রহস্য খুঁজে বার করেছেন। আচ্ছা, আপনাদের বাড়ির পেছনের দিকে কোনো ক্যামেরা নেই? না, ওই দিকে নেই। আসলে ওই দিকটা আমরা এতদিন নিরাপদ মনে করতাম, কারণ পেছন দিক থেকে কেউ যদি ঢোকে তবে তাকে ওই বিশ্বাস কাকুদের পাঁচিল টপকেই আসতে হবে। তার মানে চোরকে আগে বিশ্বাস কাকুদের বাড়িতে ঢুকতে হবে। আর এটাই আসল চ্যালেঞ্জ, কারণ বিশ্বাস কাকুদের বাড়িতে দুটো হিংস্র অ্যালসেশিয়ান কুকুর আছে। ওরা রাত্রিবেলা বাঁধা থাকে না, খোলাই থাকে। ওদের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। বিশাল বড় শেড দিয়ে ঘেরা ওদের থাকার জায়গা, তাই বৃষ্টিতে ওদের খোলা ছেড়ে রাখা যায়। সেই দুটো কুকুরকে ডিঙিয়ে এদিকে আসা চারটিখানি কথা নয়। একটু থেমে কমলেশ সেন আবার বললেন, এখন প্রশ্ন হচ্ছে, বাবার মাথায় আঘাতটা করল কে? আর ওই অপরিচিত পায়ের ছাপটাই বা কার? সে যদি চোর হয় তবে কিছু চুরি না করেই চলে গেল কেন? এটা বড় আশ্চর্যের। দাদা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। দেখলাম দাদার চোখ ঘরে থাকা টিভির ওপরে। টিভি স্ক্রিনে দেখলাম মেন গেট খুলে একটা বাইক ঢুকলো। বাইকটা বাড়ির দরজার সামনে রেখে একজন কলিং বেলে হাত রাখলো। ইনি যে জয়ন্ত নন তা অম্বরীশ সেন এবং কমলেশ সেনের মুখ দেখেই বুঝতে পারলাম। দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে বললেন, এ আবার এখন এখানে কেন? কমলেশ সেন সোফা ছেড়ে উঠে দরজা খুলে লোকটিকে বাড়ির ভেতরে নিয়ে এলেন। বছর 35 বয়স হবে লোকটির। পরনে উজ্জ্বল রঙের শার্ট, চোখে মুখে একটা তেমতি ভাব, অনেকটা দক্ষিণ সিনেমার ওই মারকুটে খলনায়কদের মতো চেহারা। কিন্তু বাড়িতে ঢুকেই লোকটা প্রথম একটু ইতস্তত বোধ করলো, যেন মনে মনে অনুভব করলো যে সে ভুল সময়ে এসে পড়েছে। কমলেশ সেন ওনাকে আসার কারণ জিজ্ঞেস করতেই তিনি একটু লাজুক ভঙ্গিতে মাথা চুলকোতে চুলকোতে বললেন, আসলে ওর থেকে বেশ কিছু টাকা পেতাম। বেশ কয়েক মাস ধরেই দেব দেব করে দিচ্ছে না। অল্প টাকা হলে বলতাম না, কিন্তু অঙ্কটা অনেকটা। আমি নিজেও একজনের থেকে ধার করে একে দিয়েছিলাম। সোফায় বসে অম্বরীশ সেন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কত টাকা? 50,000। আমরা সবাই বিস্ময়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। অম্বরীশ সেন নিজের মনে বিড়বিড় করে বলতে লাগলেন, আশ্চর্যের ব্যাপার, জয়ন্ত বাইরে থেকে এত টাকা ধার করে রেখেছে আর আমি কিছুই জানি না। কমলেশ সেন লোকটিকে জানালেন, জয়ন্ত এখন বাড়িতে নেই, ও ফিরলে তোমার কথা বলে দেব। লোকটি হতাশ মুখে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছিলেন। এমন সময় হঠাৎ দাদাকে দেখতে পেয়ে তিনি যেন নতুন উদ্যমে দাদার কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনি পিন্টু দানা? দাদা মাথা নেড়ে সম্মতি জানালো। লোকটি এবার চোখ বড় বড় করে বলল, আপনাকে তো অনেকবার টিভিতে আর ইউটিউবে দেখেছি, আপনার দেখা পাবো ভাবিনি, কিন্তু আপনি এখানে কেন? তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল ঘটেছে। এরপর চারপাশে চোখ বুলিয়ে লোকটি বলল, অম্বরীশ কাকুর মাথায় ব্যান্ডেজ? আরে না না, কমলেশ আমার বন্ধু, ওর সাথে দেখা করতেই আমার এখানে আসা। লোকটি দাদার কথা বিশ্বাস করলেন কিনা জানি না, কিন্তু অদ্ভুত একটা আবদার করে বসলেন। শুনেছি গোয়েন্দারা নাকি মানুষ দেখলেই তার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। আপনি আমার সম্পর্কে কিছু বলুন তো দেখি। দাদা মুখে সৌজন্যের হাসি রেখে বলল, আরে না না না, ওগুলো সিনেমা আর গল্পের বইতেই হয়। কাউকে দুম করে দেখেই তার সম্পর্কে ধারণা করা যায় নাকি? লোকটি মনে হয় হতাশ হলেন, মুখ কাঁচুমাচু করে বললেন, ও, আপনি সিনেমার গোয়েন্দাদের মতো বলতে পারেন না তাহলে? আরে একদমই যে পারি না তা নয়। এই যেমন বলতে পারি আপনার নাম বাপি হালদার,
আপনি জমি বাড়ি কেনা বেচা করেন। আর যতদূর মনে হয় আপনি বছর দুয়েক আগে কোনো মেডিকেল কেমিস্ট কোম্পানিতে কাজ করতেন। দাদার কথা শুনে লোকটির চোখ ছানা বড়া হয়ে গেল, সাথে আমাদেরও। লোকটির গলার স্বর যেন আটকে গেল। তিনি বললেন, আপনি কি আমায় চেনেন? আমার নাম জানলেন কি করে? না বাপি বাবু, আমি আপনাকে এই প্রথম দেখলাম। তাহলে কিভাবে বললেন? সেটা আপাতত রহস্যই থাক। বাপি বাবু কি বলবেন বুঝতে না পেরে অবাক মুখে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, আপনার সাথে আবার দেখা করার ইচ্ছা রইল, কিন্তু দয়া করে যদি বলতেন আপনি কি করে আমার নাম আর কাজ জানলেন। আচ্ছা, আপনি কি জ্যোতিষী? সেটা পরে যদি কখনো দেখা হয় তখন বলবো না হয়। বাপি বাবু চলে যাওয়ার পর আমরা সবাই দাদার উপর ঝাঁপিয়ে পড়লাম। দাদা কিভাবে লোকটির বিষয় সব বলে দিলেন। দাদা খুব সহজভাবে বলল, আরে এ তো খুব সোজা ব্যাপার। লোকটা যখন এলো আমি ক্যামেরায় ওর বাইকটা দেখতে পেলাম। বাইকের সামনে হেডলাইটের ওপর দেখ ওনার মোবাইল নাম্বার দেওয়া। নাম্বারটা দেখা মাত্রই চেনা চেনা মনে হলো। একটু আগেই এই বাড়িতে আসার পথে এই পাড়ার বেশ কয়েকটা দেওয়ালে বাপি হালদার নাম আর এই মোবাইল নাম্বার লেখা বিজ্ঞাপনের পোস্টার দেখেছিলাম। সেখানেই ওই জমি বাড়ি কেনা বেচার কথা লেখা ছিল। আর রইল বাকি 2 বছর আগের কাজের কথা। ওটা বললাম ওর বাইকের চাবির রিং দেখে, যেটা ওর কোমরে ঝোলানো রয়েছে। ওটা কোনো একটা মেডিসিন কোম্পানির লোগো। নামটা ঠিক মনে পড়ছে না। লোগো নিচে ছোট করে সাল লেখা ছিল, ওই 2 বছরের পুরনো। তাই একটা আন্দাজ করে বলে দিলাম। দাদার এই পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় আমি পদে পদে পাই। অম্বরীশ সেন আর কমলেশ সেন দাদার কথা শুনে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। দাদা সেদিকে দৃকপাত না করে পুরনো প্রসঙ্গ টেনে বলল, তার মানে আপনাদের কথা শুনে আপাতত যেটা বুঝতে পারলাম সেটা সংক্ষেপে হলো, আপনারা মনে করছেন রাতে অচেনা কোনো ব্যক্তি আপনাদের বাড়ির পেছনের গেট দিয়ে ঢুকেছিল। আপনার বাবা লাইব্রেরিতে বসে পড়ছিলেন। লাইব্রেরিতে ঢোকার আগে জয়ন্ত ওর নিজের ঘরেই ছিল, কারণ পাখা চলার আওয়াজ আপনার বাবা পেয়েছিলেন। জয়ন্ত বাড়ি থেকে মাঝরাতে বাইক নিয়ে বেরিয়ে যায়, আর তার কিছুক্ষণ পরেই আপনার বাবাকে একটা মেসেজ পাঠায়। দাদা একটু থেমে কিছু ভেবে নিয়ে এবার বলল, যে অচেনা লোকটা এসছিল সে কিচ্ছু চুরি না করেই আবার যে রাস্তা দিয়ে এসছিল সেখান থেকেই চলে যায়, কারণ সামনের দিকে রাস্তা দিয়ে গেলে ক্যামেরায় ধরা পড়তো। দাদা এবার কিছুক্ষণ থমকে থেকে বলতে শুরু করলো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যে অচেনা ব্যক্তি বাড়িতে ঢুকেছিল সেই কি আপনার বাবার মাথায় আঘাত করে পালালো, নাকি জয়ন্তই আপনার বাবাকে আঘাত করে বাড়ি থেকে বেরিয়ে গেল? জয়ন্ত মেসেজে লিখেছে সে দুঃখিত বাবাকে আঘাত করার জন্য। তাহলে যদি ধরে নিই জয়ন্তই আপনার বাবাকে মাথায় বাড়ি মেরে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, সেখানেও কিন্তু একটা খটকা থেকে যাচ্ছে। সে কি শারীরিক আঘাতের কথা লিখেছে, নাকি আপনার বাবাকে কিছু না বলে বাড়ি ছেড়ে যাওয়ার যে মানসিক আঘাত সেই আঘাতের কথা লিখেছে? আর অচেনা ব্যক্তি যদি আপনার বাবাকে মেরে পালায়, তবে সে কিছু না নিয়ে পালাবে কেন? অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। এবার দাদা অম্বরীশ সেনকে সরাসরি প্রশ্ন করল, আচ্ছা, আপনার সাথে বা আপনাদের সাথে জয়ন্তর কি কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয়েছিল সম্প্রতি? না, ও তো খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। কখনো আমার সাথে চোখে চোখ রেখে কথা পর্যন্ত বলেনি। তবে গত কয়েক মাস ধরেই সে শুধু বলছিল যে সে সব ছেড়ে চলে যাবে। আমি জিজ্ঞাসা করতাম কি হয়েছে, কিন্তু কিছুই বলতো না। খালি বলতো সব ছেড়ে চলে যাব। অম্বরীশ সেনের কথা থামতেই কমলেশ সেন বলে উঠলেন, একই কথা সে আমার কাছেও বেশ কয়েকবার বলেছিল। আমি বোঝাতাম, ও একটু উদাসীন ধরনের ছেলে ছিল, কাউকেই মনের কথা খুলে বলতো না। কিন্তু পিন্টুবাবু, আমি আপনাকে বলছি, ও যে বাবাকে মারতে পারে সেটা স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না। কমলেশ সেনের থেকে কথা ছিনিয়ে নিয়ে অম্বরীশ সেন বললেন, ঠিক তাই। ও আমায় আঘাত করবে সেটা কখনোই হতেই পারে না।
আমার মনে হয় কোনো অচেনা ব্যক্তি আগে থেকেই লাইব্রেরিতে লুকিয়ে বসেছিল। আমি এসে বসার কয়েক মিনিট পরেই হামলাটা করে। ভারী কিছু দিয়ে মারে আমাকে। আমি জানি না আমার কোনো শত্রু আছে কিনা। এখনো অবধি তো কারো এতখানি হিংস্র হওয়ার মতো কোনো কাজ করেছি বলে মনে হয় না। এরই মধ্যে খেয়াল হলো বাইরে বৃষ্টির মাত্রা বিশাল আকার নিয়েছে। ঘড়িতে দেখলাম রাত 9টা বাজে। এরকম একটা উত্তেজনামূলক ঘটনা ছেড়ে যাওয়ার ইচ্ছা আমার অন্তত ছিল না। এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব ওই ট্যাক্সিতে আধ ঘন্টা মতন। দাদা জিজ্ঞেস করলো, আচ্ছা, পুলিশে কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, গড়িয়াহাট থানার ওসি আমার পূর্ব পরিচিত। বিকেলে তাকে ফোনে ঘটনাটা জানায়। সব শুনে তিনি বললেন, আজকের মধ্যে জয়ন্ত না ফিরলে আগামীকাল যেন কাউকে দিয়ে পুরো ঘটনার একটা রিপোর্ট লিখিয়ে আসি। বুঝলেন পিন্টুবাবু, থানার ওসি কেসটা সেইভাবে সিরিয়াসলি নিলেন না বলে মনে হলো। তাই আপনাকে এই রাতে ফোন করে সবটা জানালাম। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন ফোন করলেন তখন আমরা যাদবপুর ক্রস করছিলাম। ওখান থেকে আপনার বাড়ির সামনেই, তাই সোজা চলে এলাম। কিন্তু এবার যে আমাদের উঠতে হবে, অনেকটা রাত হলো। কাল না হয় একবার এসে আপনাদের বাড়িটা ঘুরে দেখবো। কিন্তু সে রাতে আমাদের আর বাড়ি ফেরা হলো না। বৃষ্টি এমন মারাত্মক রূপ নিল যে কমলেশ সেন এবং অম্বরীশ সেনের অনুরোধে আমরা সেই রাত্রি লেখক অম্বরীশ সেনের বাড়িতেই কাটালাম। সে রাতে তেমন কিছু আর ঘটল না। শুধু একটা জিনিস জানা গেল দাদার দৌলতে। হল ঘরে থাকা শোকেস থেকে একটি বহুমূল্য ছোট্ট মূর্তি গায়েব। পুরো বাড়ির ভেতরটা ঘুরতে ঘুরতে অবশেষে হল ঘরে ফিরে এসে দাদা এটা আবিষ্কার করে। শোকেসের ভেতর অনেক ছোটোখাটো মূর্তি আর শোপিসের মাঝে একটা অংশ দেখে দাদার সন্দেহ হয়। একটি গোলাকার ছোট্ট জায়গা, যেখানে আগে কিছু একটা ছিল, কিন্তু সম্প্রতি জিনিসটা না থাকার কারণে সেখানে ধুলো পড়েনি, বরং জায়গাটিতে একটা ছাপ হয়ে আছে। দাদা সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করালে সেন বাড়ির 2 সদস্যই জানালেন ওখানে একটি মূল্যবান পরীর মূর্তি ছিল, যেটি প্যারিস থেকে কেনা। ওটা গতকালও ওখানে দেখেছিলেন দুজনই। অর্থাৎ আমরা অনুমান করতে পারলাম যে চোর বাবাজি সেই মূর্তি নিয়েই গায়েব হয়েছেন। এরপর রাতে বিশেষ কিছু ঘটেনি। আমি যতক্ষণ জেগেছিলাম দেখেছি দাদা সারা রাত লাইব্রেরিতেই কাটিয়েছেন। পরদিন সকালে দাদার ডাকে ঘুম ভাঙল। জানতে পারলাম যে জয়ন্তদা এখনও ফেরেনি। কিন্তু দাদা অন্য একটা জিনিস জানালো। সে আরও একটা জিনিস আবিষ্কার করেছে, যা গত রাতে অল্প আলোয় হয়তো চোখ এড়িয়ে গিয়েছিল। লাইব্রেরির পেছনের বারান্দায় 2 জোড়া আলাদা জুতোর ছাপ পাওয়া গেছে। ছাপগুলো প্রায় একই মাপের হলেও জুতোর তলার নকশা আলাদা। তার মানে কাল রাতে এই রাস্তা দিয়ে একজন নয়, বরং 2 জন ঢুকেছিল। এরপর আমরা বিশ্বাস কাকুদের বাড়িতে গেলাম। আজ সকাল থেকে আকাশে আর বৃষ্টি নেই, হালকা রোদ উঠেছে। বিশ্বাস কাকুদের বাড়িটিও বিশাল বড় বাগান ঘেরা। সেই বাড়িতে ঢোকার মুখ সামান্য পেরোতেই দেখলাম 2টো বড় অ্যালসেসিয়ান আমাদের দেখে ঘোঁ ঘোঁ করছে। তবে ওরা শিকলে বাঁধা। কমলেশদা জানালেন সকালে ওরা বাঁধা থাকলেও সন্ধ্যা হলেই ওদের ছেড়ে দেওয়া হয়। ভেতরে ঢুকতেই লক্ষ্য করলাম কুকুর দুটোর সামনে এক বয়োজ্যেষ্ঠ লোক দাঁড়িয়ে ওদের খাবার দিচ্ছেন এবং মাঝে মাঝে বকাঝকা করছেন। কমলেশদা ফিসফিস করে জানালেন ওটাই বিশ্বাস কাকু। এতক্ষণে বিশ্বাস কাকু আমাদের দেখেছেন। তিনি চোখের ইশারায় কমলেশদাকে একটু অপেক্ষা করতে বলে কুকুর দুটোর সাথে কথা বলতে বলতে খাবার দিতে লাগলেন। তিনি ওদের বকা দিয়ে বলছেন, এই, 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 কোথা থেকে মাংস তুলে এনেছিস? নোংরা হয়ে যাচ্ছিস দিন দিন। কেন তোদেরকে আমি খেতে দিই না? দেখলাম কুকুর দুটো গোবেচারার মতো বকা খেয়ে মুখ কাঁচুমাচু করে আমাদের দিকে তাকিয়ে আছে। খাওয়ার দেওয়া হয়ে গেলে বিশ্বাস কাকু আমাদের দিকে এগিয়ে এলেন। কমলেশ সেন আমাদের পরিচয় করিয়ে দিয়ে গত রাতের ঘটনার কথা সংক্ষেপে জানালেন। বিশ্বাস কাকু সব শুনে চোখ ছানা বড়া করে বললেন, বলো কি? তা তোমার বাবা এখন ঠিক আছে তো? আসলে রবি টুবির শরীরটা 2-3 দিন ধরে ভালো যাচ্ছে না। কেমন যেন ছিনিয়ে আছে।
তাই মনে হয় চোরের এত বড় স্পর্ধা হলো। বুঝলাম কুকুর দুটোর নাম রুবি আর টুবি। দাদা জিজ্ঞেস করলো, আচ্ছা, কাল রাতে আপনি ওদের ডাকার কোনো আওয়াজ পাননি? বিশ্বাস কাকু একটু মনে করে বললেন, তা একবার মনে হয় পেয়েছিলাম। ওই মাঝরাতের দিকে ওদের ডাকেই ঘুম ভেঙে গেছিল। তাও বেশিক্ষণের জন্য নয়। হঠাৎ করে একটা তীব্র আওয়াজ করে কেমন যেন থেমে গেছিল। আমি শুনতে পেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম ও হয়তো বিড়াল বা অন্য কিছু দেখে ওরা ওই চেঁচিয়ে উঠেছে। এরপর হাঁটতে হাঁটতে আমরা বিশ্বাস কাকুদের বাগানের সেই দিকটায় গেলাম যেদিক দিয়ে সম্ভাব্য চোর দুজন পাঁচিল টপকেছিল। বৃষ্টির কারণে চারপাশ কাদা কাদা হয়ে গেছে, আর গত রাতে যেভাবে বৃষ্টি হয়েছিল তাতে নতুন করে কোনো পায়ের ছাপ পাওয়া দুষ্কর। এদিকে সেদিকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চারপাশে চোখ বুলিয়েও আমরা বিশেষ কিছুই পেলাম না। অগত্যা আমরা সেন বাড়িতেই ফিরে এলাম। সেন বাড়িতে ফিরতেই পরের চমক যেন আমাদের জন্য একদম তৈরি ছিল। দেখলাম এক মহিলা বাংলোর গেটে অম্বরীশ সেনের সাথে কথা বলছেন। মহিলার বেশভূষা মলিন। কাছে পৌঁছে দেখলাম ওর চোখে মুখে ক্লান্তি আর অসহায়তার ছাপ। বয়স আন্দাজ করা মুশকিল, তবে আমার দেখে মনে হলো ওর বয়স খুব একটা বেশি নয়। বাড়ির ভেতরে সবাই মিলে ঢোকার পর যা শুনলাম তাতে আমাদের সবার মাথা ঘুরে গেল। মহিলা জানালেন তার নাম মায়া। সে জয়ন্তকে খুঁজতে এইখানে এসেছে। গতকাল জয়ন্ত তাকে সকাল 10টায় শিয়ালদহ স্টেশনে অপেক্ষা করতে বলেছিল, কিন্তু সারাদিন কেটে যাওয়ার পরও যখন জয়ন্ত এলো না এবং ফোনেও পেল না, তখন সে হতাশ হয়ে তাকে খুঁজতে এই বাড়িতে এসেছে। মায়া যখন জানতে পারলো জয়ন্ত গতকাল রাত থেকে নিখোঁজ, তখন সে নিজের থেকেই আমাদের অনেক কথা জানালো। মায়া জানালো জয়ন্তর সাথে তার সম্পর্ক প্রায় 1 বছরের। মায়া একজন অনাথ মেয়ে। বারুইপুরের এক অনাথ আশ্রমে এসে বড় হয়েছে। সেখানেই জয়ন্তর সাথে তার আলাপ। জয়ন্ত প্রতি মাসে একবার করে সেই আশ্রমে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে আসতো। আস্তে আস্তে মায়ার সাথে জয়ন্তর সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে তারা ঠিক করে যে বিয়ে করে নিজেদের মতো সংসার করবে। সেই পরিকল্পনা মতোই গতকাল কথা ছিল ওরা শিয়ালদহ থেকে ট্রেন ধরে অন্য কোথাও গিয়ে নতুন করে সংসার পাতবে এবং কাউকে কিছু না বলে চলে যাবে। জয়ন্ত নাকি অনেকবার আকার ইঙ্গিতে এই বাড়ির লোকজনকে বোঝাতে চেয়েছিল যে সে চলে যেতে চায়, কিন্তু বাড়ির লোকজন তাকে ছাড়তে নারাজ ছিল। তাই সে অবশেষে ঠিক করে যে কাউকে কিছু না বলে মায়াকে নিয়ে অনেক দূরে চলে যাবে। তবে কোথায় যাবে সে কথা জানায়নি, শুধু বলেছিল শিয়ালদহ স্টেশনের বাইরে অপেক্ষা করতে। বাড়ির সবার মুখ দেখে বুঝলাম এই বিষয়ে কেউই কিছুই জানতো না। আমার মাথায় বেশ কিছু প্রশ্ন আর আশঙ্কা কিলবিল করতে লাগলো। এই মায়া যদি সত্যি কথা বলে থাকে, তবে এখন প্রশ্ন হচ্ছে জয়ন্ত গেল কোথায়? মায়ের সাথে বিয়ের কথা সে বাড়িতে সরাসরি জানাতে পারলো না কেন? সে কি সেনবাড়ির এই পালিত দয়ার কাছে মনে মনে এতটাই কুণ্ঠিত ছিল যে বিয়ের কথা মুখ ফুটে বলতে পারেনি? আর সে যদি সত্যিই কোনো অপরাধ না করে থাকে, তবে কি মাঝ রাস্তায় তার কোনো বিপদ হলো? মায়াকে সকালে শিয়ালদহতে থাকতে বলে সে নিজে কেন মাঝরাতে বাড়ি থেকে বেরোলো? এখান থেকে শিয়ালদহ স্টেশনের দূরত্ব খুব বেশি হলে 1 ঘন্টা। আর সে যদি ট্রেনেই অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করে থাকে, তবে নিজের বাইক নিয়ে বেরোলো কেন? আর সে কি বাপি হালদারের কাছে অতগুলো টাকা ধার করেছিল নতুন সংসার পাতার খরচ জোগাতে আর গা ঢাকা দেওয়ার জন্য? আমি জানি এই এতগুলো প্রশ্ন দাদার মনেও নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে। এখন দেখার বিষয় দাদা কিভাবে এই জটগুলো খোলে। জানি না কেন মায়ার কথা বিশ্বাস করতে ইচ্ছে করছিল। এমন মায়া ভরা মুখে কেউ মিথ্যে কথা বলতে পারে কিনা আমার জানা নেই। মায়ার কথার সত্যতা যাচাই করার জন্য দাদা মায়ার কাছ থেকে বারুইপুরের অনাথ আশ্রমের নাম্বার নিয়ে ফোন করলো এবং পরে ভিডিও কলেও কথা বলল। সেখান থেকে নিশ্চিত হওয়া গেল যে মায়া ওখানকারই ওদের মেয়ে এবং জয়ন্তর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেন বাড়ি থেকে যেটা জানা গেল তা হলো জয়ন্ত যে বারুইপুরের কোনো আশ্রমে যেত সে বিষয়ে তারা কিছুই জানতো না,
জয়ন্ত কখনো এ ব্যাপারে কাউকে কিচ্ছু বলেনি। দাদার জিজ্ঞাসাবাদে আরও জানা গেল জয়ন্ত সেন বাড়ির প্রকাশনী অফিসে কাজ করত এবং সেখান থেকেই তার মাসিক প্রায় 30,000 টাকার মতো আয় হতো। প্রসঙ্গত আরও একটা বিষয় জানা গেল যে সম্প্রতি অম্বরীশ সেন তাদের এই বাড়িটি প্রমোটিং করানোর কথা ভাবছিলেন। আরও জানা গেল যে জয়ন্তর এতে একেবারেই মত ছিল না। এই সিদ্ধান্তের কথা জানার পর থেকে জয়ন্ত মুখে কিছু না বললেও তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এটা চায় না। তার মন ভীষণ খারাপ হয়েছিল। এই বাড়িতে কাজের লোকের সংখ্যা 4 জন। তাদের মধ্যে একজন দারোয়ানজি আর বাকি 3 জন বাড়ির যাবতীয় কাজ করেন। দারোয়ানজির বয়স অনেক বেশি। বাকি 3 জনের মধ্যে 2 জন মহিলা আর একজন মাঝবয়সী পুরুষ। তারা এই বাড়িতেই থাকেন। বাংলোর বাইরে বাগানের ভেতর আলাদা করে তাদের থাকার ব্যবস্থা আছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিশেষ কিছু জানা গেল না। শুধু দারোয়ানজি জানালেন রাত 3:30 নাগাদ তিনি মেন গেট খুলে দিয়েছিলেন এবং জয়ন্ত বেরিয়ে গিয়েছিল। এত রাতে কোথায় যাচ্ছে তা জিজ্ঞেস করলেও জয়ন্ত কোনো উত্তর দেয়নি। আর সবার থেকে জানা গেল জয়ন্তর সাথে প্রত্যেকের সম্পর্কই ভীষণ ভালো। কেউ জয়ন্তর নামে কোনো খারাপ কথা বলল না। এখন সব থেকে ভাবার বিষয় হলো মায়াকে নিয়ে কি করা যায়। অগত্যা অম্বরীশ সেনের প্রস্তাবে মায়াকে আপাতত এই বাড়িতেই থাকতে বলা হলো। কারণ অম্বরীশবাবু বললেন মায়া এখানেই থাক আপাতত। মায়ার টানে যদি সে ফিরে আসে, আর সে ফিরে আসলে তিনি তাদের বিয়ে দিয়ে দেবেন। তার এই সিদ্ধান্তে তার প্রতি আমাদের সম্মান আরও বেড়ে গেল। আপাতত বাগানের ভেতর পরিচারকদের ঘরের পাশে একটি অব্যবহৃত ঘরে মায়ার থাকার ব্যবস্থা করা হলো। এরপর আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। কাল থেকে বাড়ি ফেরা হয়নি। দাদা আমাকে বাড়ি চলে যেতে বলে নিজে কোথায় গেল তা আমাকে জানালো না। বাড়ি ফিরে আকাশ পাতাল ভাবছি কিভাবে দাদা এই সমস্যার সমাধান করবে। জয়ন্ত মানুষটাকে তো ঠিক বুঝতে পারছি না। সে কি সত্যি টাকা পয়সা ধার করেছিল? সে কি সত্যি মায়াকে নিয়ে অন্য কোথাও নিজের সংসার পাতার কথা ভেবেছিল? সেন বাড়ি প্রমোটিং হবে শুনে সে কি অভিমানে বাড়ি ছেড়ে যেতে চেয়েছিল? সেই কি অম্বরীশ সেনের মাথায় মেরে পালালো? আবার অন্যদিকে 2 জন চোর পাঁচিল টপকে ভেতরে ঢুকলো। তারাই কি আঘাত করে মাত্র একটা দামি মূর্তি নিয়ে পালালো? বিশ্বাস কাকুর বাড়িতে ঢুকতেই শুনলাম কুকুর দুটো কোথা থেকে যেন মাংস তুলে এনে খাচ্ছিল। সেই মাংস কি চোরেরা খাইয়েছিল যাতে অনায়াসে পাঁচিল টপকাতে পারে? আর ওদের পাড়াতেও কয়েকদিন ধরে বেশ কতগুলো চুরি হচ্ছে। এই চুরিগুলো কি তবে সেন বাড়ির চোরগুলোই করছে? অনেকগুলো প্রশ্ন আর অনেকগুলো রহস্য আমার মাথার ভেতর ঘুরপাক খেতে থাকলো। শুধু লাভের লাভ বলতে আমারই হয়েছে অম্বরীশ সেনের অটোগ্রাফ পেয়েছি। আমতা করে ওদের বাড়ি থেকে বেরোনোর সময় হ্যাংলার মতন অটোগ্রাফটি চেয়েই বসলাম। আগের থেকেই ভাবছিলাম এখন চাইবো নাকি, কিন্তু অবশেষে চেয়েই বসলাম। এ আমার এক নেশা, বিখ্যাত মানুষদের সই সঞ্চয় করা। বিকেলে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙলো দেখি সন্ধে হয়ে গেছে। দাদা এখনো বাড়ি ফেরেনি। এতক্ষণ হয়ে গেল দাদা ফিরলো না কেন? এই ভাবতে ভাবতে ওকে ফোন করতে যাব, তখনই দেখলাম দাদার কয়েকটা মিসড কল। আমি ঘুমালে কোনো আওয়াজই আমার কানে পৌঁছয় না। অতঃপর দাদাকে ফোন করতেই ওপার থেকে ব্যস্ত টেনশনে মাখা গলায় দাদা বলে উঠল, আরে কোথায় তুই? কতবার ফোন করছি? আমি বললাম ঘুমোচ্ছিলাম। এভাবে বকছো কেন? দাদা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তোকে ফোন না পেয়ে আমি তড়িঘড়ি করে বাড়ি ফিরছিলাম। আমি অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? শোন, এখন বাড়ি থেকে একদম বেরোবি না। আমি না আসা পর্যন্ত বাড়ির দরজা বন্ধ রাখবি, ওকে? আমি আবার জিজ্ঞেস করলাম, আরে কেন, কি হয়েছেটা কি? তুমি কোথায়? যেটা বললাম সেটা মাথায় রাখ। তোকে ফোনে না পেয়ে আমি সব কাজ ফেলে তোর কাছে আসছিলাম। এখন আবার কাজগুলো মিটিয়ে ফেলবো। তো একটু সাবধানে থাক, আমার আসতে দেরি হবে। দাদা ফোন কেটে দিল। দাদার কথা শুনে অবাক লাগলো। দাদা হঠাৎ আমাকে ফোনে না পেয়ে এত তড়িঘড়ি ফিরছিল কেন? আমায় সাবধানে থাকতে বললো কেন? কি এমন হলো? বিছানা ছেড়ে উঠে বাড়ির লাইটগুলো জ্বালাতে জ্বালাতে একটা জিনিস চোখে পড়ল। আমাদের সদর দরজার পাশে একটা জানালা আছে, তার নিচে একটা সাদা কাগজ পড়ে আছে। কাগজটা হাতে তুলে দেখলাম তাতে লেখা, আমাকে খোঁজা বন্ধ কর,
নইলে তোদের দুজনেরই বিপদ হবে। লেখার নিচে নাম লেখা আছে জয়ন্ত। আমি চমকে উঠলাম, এটা তো সরাসরি হুমকি চিঠি। জানালা খোলা ছিল বলে কেউ হয়তো ফেলে দিয়ে গেছে। কোনো কিছু ভাবার আগেই দাদাকে ফোন করে ঘটনাটা জানালাম। দাদা ফোনে জানালো কেন সে আমায় সাবধানে থাকতে বলেছে। সে বলল, বিকেলে নাকি সেনবাড়ি লেটার বক্সে কেউ একটা চিঠি ফেলে গেছে। লেটার বক্সটা মেন গেটের বাইরে। সিসিটিভি ক্যামেরায় লোকটার মুখ দেখা যায়নি। লোকটা ইচ্ছে করে ছাতায় এমনভাবে ধরেছিল যাতে বোঝা না যায় কে। ওরা দুজন না সরলে ওরা ঠিক খুঁজে নেবে। ওরাই চিন্তার বিষয়, তবে ওদের পুরোপুরি সরাতে হলে আলাদা করে খরচ লাগবে। ইতি জয়ন্ত। কেমন যেন সব তালগোল পাকিয়ে গেল মাথার ভেতরে। সেনবাড়িতে কেউ চিঠি পাঠিয়েছে। কোন জিনিস খোঁজার ইঙ্গিত দেওয়া হয়েছে সেই চিঠিতে? তবে কি যারা সেই রাতে সেনবাড়িতে ঢুকেছিল তারা শুধু চুরি করতে ঢোকেনি? কোনো মূল্যবান বস্তু কি তারা সেখানে লুকিয়ে রাখতে এসেছিল? নইলে চিঠিতে কেন লেখা থাকবে ওরা থাকলে জিনিসটা খুঁজে বের করে নেবে? কি এমন জিনিস যা লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা চলছে? চাপা উত্তেজনায় বাড়ির ভেতর চুপচাপ বসে থাকলাম। দাদার জন্য খুব চিন্তা হতে শুরু করলো। যদিও জানি দাদা নিজের আত্মরক্ষা করতে জানে, তাও তো ভয় কাজ করেই। থেকে থেকে দাদার খোঁজ নিলাম ফোনে। দাদা ফিরলো অনেক রাতে। আসতেই জিজ্ঞাসা করলাম, আরে ছিলে কোথায়, কিছু কি বুঝতে পারলে? দাদা জানালো অনেকগুলো জায়গায় সে গিয়েছিল, কিন্তু জয়ন্তর কোনো খোঁজ এখনো পায়নি। তবে সেদিন রাতে যে দুজন বাড়িতে ঢুকেছিল তাদের মধ্যে একজন কে হতে পারে তার একটা জোরালো আন্দাজ সে পেয়েছে। আমি ধৈর্য না রাখতে পেরে জানতে চাইলাম, কে 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 সে? দাদা বলল, বাপি হালদার, যাকে আমরা গতকাল ওদের বাড়িতে আসতে দেখেছিলাম জয়ন্তর খোঁজে। আমি বললাম, তুমি শিওর? অনুমানের উপর ভিত্তি করেই বলছি। দেখ, আমি আজ সেই সব বাড়িতে গিয়েছিলাম যাদের বাড়িতে গত কয়েকদিনে চুরি হয়েছে। থানার থেকে জানতে পারলাম সেই চোর এখনো ধরা পড়েনি। তারপর পুলিশের সাহায্যে সেই বাড়িগুলোতে জিজ্ঞাসাবাদ করলাম এবং এ কথা সে কথা নিয়ে আলোচনা করতে করতে প্রতিটা বাড়িতেই একটা কমন জিনিস আবিষ্কার করলাম। জানিস সেটা কি? প্রতিটা বাড়িতেই চুরির বেশ কিছুদিন আগে বাপি হালদার উপস্থিত ছিল। যে কটা বাড়িতে চুরি হয়েছে সেই সব বাড়ির মালিকরাই নাকি বাড়ি বিক্রি অথবা বাড়ি ভাড়া দেওয়ার জন্য লোক খুঁজছিলেন। আর সেই সব বাড়িতেই বাপি হালদার ভাড়াটে বা খরিদ্দার নিয়ে গিয়েছিল। কমলেশ সেনকে জিজ্ঞাসা করতে তিনিও জানালেন সেন বাড়িতে প্রমোটার নিয়ে বাপি হালদারই গিয়েছিল। কেমন যেন একটা খটকা লাগছে না? আমার ধারণা এই বাপি হালদারই এই আছিলায় পুরো বাড়ি ভালো করে রেকি করত, তারপর সময় সুযোগ বুঝে কোনো সাগরেদ নিয়ে চুরি করতে ঢুকত। আরেকটা জিনিস যেটা গতকাল আমি ধরতে পারিনি, বাপি হালদারের রিংয়ে যে লোগোটা ছিল ওটা হচ্ছে দ্য পেট ক্লিনিক অফ ক্যালকাটার, অর্থাৎ ও একসময় পশু চিকিৎসালয়ে কাজ করত। তাই বিশ্বাস কাকুর রুবি টুবিকে হ্যান্ডেল করা ওর পক্ষে কোনো কঠিন ব্যাপার ছিল না। শুধু সাথে হয়তো ওষুধ মেশানো মাংস খাইয়েছিল। এটা বুঝতে পারার পর আমি কমলেশ বাবুর মারফত বিশ্বাস কাকুকে খবর পাঠিয়েছি এবং রুবি টুবিকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে বলেছি। তাহলে এখন বাপি হালদারকে ধরে জেরা করলেই তো হয়। হ্যাঁ, পুলিশকে তাই জানালাম। পুলিশ ওর খোঁজে বেরিয়েছে, কিন্তু আপাতত ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাক, তাহলে একটা দিক ধরা গেল। বাপিকে খুঁজে পেলেই ওর থেকে আরো অনেক কিছু জানা যাবে। না রে, অত সহজ হবে না মনে হচ্ছে। চিঠি দুটো এসে আরো মাথা খারাপ করে দিল। এখনো অনেকগুলো রহস্য আছে যেগুলো জট অত্যন্ত জটিল। আরে সে তুমি সব জট খুলতে ঠিকই পারবে। দাদা আমার কথার কোনো জবাব না দিয়ে ভাবুক মুখে নিজের ঘরে চলে গেল। আমিও হাজারটা চিন্তা মাথায় নিয়ে ঘুমোতে গেলাম, কিন্তু পরের দিন যে এই রহস্যের জট আরো জটিল হবে তা ঘুমানোর আগে টের পাইনি। পরের দিন ঘুম ভাঙতে দুটো খবর পেলাম, যা দরুন এই রহস্য যেন আরো ঘোলাটে আর জটিল হয়ে গেল। প্রথম খবর, ভোরে বাপি হালদারের মৃতদেহ সরোবর লেকের সামনে পাওয়া গেছে। মর্নিং ওয়াক করতে আসা কিছু লোক লেকের বাইরে একটা রক্তাক্ত দেহ দেখে পুলিশে খবর দেয়।
লোকটার গলায় খুর চালানো হয়েছে। পাড়ার কিছু লোক মৃতদেহ শনাক্ত করে। তার প্যান্টের পকেটে একটা চিঠি পাওয়া গেছে, তাতে লেখা, তদন্ত বন্ধ না করলে আরও অনেক মানুষ মরবে, আমাকে বৃথা খুঁজতে গেলে আরও অনেক মৃত্যু হবে, ইতি জয়ন্ত। আর দ্বিতীয় খবর, গতকাল রাতে সেন বাড়িতে মায়ার ওপর হামলা হয়েছে। মায়া ঘুমোচ্ছিল, হঠাৎ একজন এসে আচমকা ওর গলা টিপে ধরে। হাতের সামনে কাঁচের ভারী ফ্লাস্ক ছিল, সেটা দিয়ে মায়া আততায়ীর মাথায় আঘাত করলে সে গলা ছেড়ে দেয় এবং পালিয়ে যায়। কিন্তু সেন বাড়ির সিসিটিভি ক্যামেরায় আততায়ী কে তা ধরা যায়। কোনো এক অজ্ঞাত কারণে সেই সময়কার কোনো ফুটেজই দেখা যাচ্ছে না। আততায়ী কোনো একটা বিশেষ জ্যামার ব্যবহার করেছিল, যাতে যতক্ষণ সে ভেতরে ছিল সব ক্যামেরা অচল হয়ে পড়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মায়ার আঘাতে আততায়ীর চশমা ভেঙে সেখানে পড়ে গিয়েছিল। কমলেশ সেন জানালেন সেই চশমা নাকি জয়ন্তর। খবর দুটো পাওয়ার পর আমি আর দাদা তড়িঘড়ি করে সেনবাড়ি পৌঁছলাম। দাদা মায়ার মুখে পুরো ঘটনা শুনে থম মেরে গেল। তারপর আবার গোটা বাড়ি, বাগান, এদিক সেদিকে ঘুরতে শুরু করলো, যেন কিছু খুঁজে চলেছে। জয়ন্তর ঘর, লাইব্রেরি, হলঘর, কমলেশবাবুর ঘর, অম্বরীশবাবুর ঘর, সব ঘরে ঘোরাঘুরি শুরু করে দিল। এরপর বিশ্বাস কাকুদের বাড়ি থেকেও ঘুরে এলো। ফিরে এসেই দাদা সোজা লাইব্রেরিতে গিয়ে হাতে করে কয়েকটা কাগজপত্র বের করে আনলো। আচ্ছা, আপনার অপ্রকাশিত কিছু গল্পের পাণ্ডুলিপি আমি সেদিন রাতে লাইব্রেরিতে পড়ছিলাম। এগুলো আসন্ন বইমেলায় আপনি ছাপবেন বলে আলাদা আলাদা তালিকা করে রেখেছেন। সেখানে 3টে গল্প ছিল, ভানুমতির অভিশাপ, যখন পড়বে না আর কেউ, আর ইন্দুমতির আশঙ্কা। আচ্ছা, এই গল্পগুলোর মধ্যে ইন্দুমতির আশঙ্কার শেষটা কি আপনি কমপ্লিট করেননি, নাকি সেটা অন্য কোথাও রেখেছেন? দাদার প্রশ্নে অম্বরীশ সেন একটু ভেবে নিয়ে জানালেন, না, ওটা এখনো শেষ করিনি। তাহলে একটা অনুরোধ করছি, এই 3টে পাণ্ডুলিপি আমি আমার কাছে রাখছি। সব মিটে গেলে আবার ফেরত দিয়ে দেব। আর আমি দুঃখিত যে আপনার অপ্রকাশিত লেখা আমি না বলেই পড়ে ফেলেছি। সে ঠিক আছে, পড়েছ, বেশ করেছ, কিন্তু এই পাণ্ডুলিপিগুলোর জন্যই কি এত সব ঘটছে? মানে এগুলোর সাথে কি কোনো যোগ আছে নাকি? সেটা পরে বলবো, আপাতত এগুলো আমার কাছেই থাক। এরপর আমরা সেন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দাদার মুখে লক্ষ্য করলাম অদ্ভুত এক ছটপটানি। দাদা সারা রাস্তায় আমার সাথে একটা কথাও বলল না। আমরা বাড়ি ফিরলাম বেলা 12টা নাগাদ। বাড়ি ঢুকেই ও সোজা নিজের ঘরে ঢুকে গেল। চেয়ারে হেলান দিয়ে মাথা সিলিংয়ের দিকে তুলে এক মনে চেয়ে রইল। আমি বুঝলাম এখন দাদাকে বিরক্ত করা ঠিক হবে না, তাই দাদার ঘর থেকে বেরিয়ে গেলাম। ঘর থেকে বেরোনোর সময় দাদা শুধু বলল, দরজাটা ভেজিয়ে দিয়ে যা। দাদাকে ওর মতো ছেড়ে দিলাম। এতদিন দাদার সাথে কতগুলো কেস তো দেখলাম, কিন্তু দাদাকে এর আগে কখনো এমন অবস্থায় দেখিনি। আজ ওর মুখটা দেখে বড় অসহায় মনে হলো। যা যা ঘটনা ঘটল তাতে এই কেসের জট আরও পাকিয়ে গেল। বাপি হালদারকে যখন চিহ্নিত করা গেল তখন ভাবলাম হয়তো ওকে জেরা করে কিছু পাওয়া যাবে, কিন্তু সেও মারা গেল। কে মারতে পারে ওকে? ওর সাথে যে ওই রাতে সেন বাড়িতে গিয়েছিল সেই কি? বাপি পুলিশের কাছে ধরা পড়লে তার নামও ফাঁস হয়ে যাবে, এই ভয়ে কি সে বাপিকে সরিয়ে দিল? দাদা ওর ঘর থেকে বেরোলো দুপুর 1:30 নাগাদ। বেরিয়ে এসে আমায় বলল, বাবু, আমি এখন একটু বেরোচ্ছি, আসতে দেরি হবে। আর শোন, আমার অনুমান একদম ঠিক ছিল। বাপি হালদার মারা যাওয়ার পর ওর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছিল। অনেক দামি দামি চুরির মাল পাওয়া গেছে ওর বাড়ি থেকে। এমনকি সেনবাড়ির সেই হারিয়ে যাওয়া পরীর মূর্তিটাও ওর বাড়িতেই পাওয়া গিয়েছে। কথাগুলো বলেই দাদা দ্রুত বেরিয়ে গেল। দাদা কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞেস করার সাহস হলো না। ওর চোখে মুখে অদ্ভুত এক কাঠিন্য ওকে ভীষণ গম্ভীর আর শক্ত দেখাচ্ছিল। এরপর অনেকটা সময় কেটে গেল। এই কেসটার রহস্য এতটাই ঘন যে ভেবে ভেবে আমার মাথা গুলিয়ে যাচ্ছে। তাই আমি আমার সব ভাবনার ভার দাদার ওপরেই ছেড়ে দিয়েছি। আমি জানি জ্বর যতই কঠিন বা জটিল হোক না কেন, দাদা ঠিক সব রহস্য ভেদ করবেই। দাদা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই শুনতে পেলাম ওর ঘরে ফোন বাজছে।
গিয়ে দেখি দাদা একটা ফোন ফেলে গেছে। দাদা দুটো ফোন হাতে তুলে দেখি কমলেশ সেন ফোন করেছেন। ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপার থেকে ব্যস্ত গলায় উনি বলে উঠলেন, পিন্টুবাবু, আমাদের কাছে একটু আগে জয়ন্ত ফোন করেছিল। আমি অবাক হলেও কমলেশবাবুকে জানালাম যে আমি বাবু বলছি। দাদা বেরোনোর সময় এই মোবাইলটা ফেলে গেছে। কমলেশবাবু শুনে বললেন, ও আচ্ছা, ঠিক আছে, দাদা ফিরলে একটু ফোন করতে বলো। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আর কি কিছু বলবো দাদাকে? জয়ন্ত ফোন করে আমার কাছে টাকা চাইলো, বললো বড্ড বিপদে পড়েছে, ওর কিছু টাকা লাগবে। ফোনে খুব কান্নাকাটি করছিল, আবার পরে ফোন করবে বললো। আর মায়াকেও ফোন করেছিল, ওকেও ওকেও একই কথা বলেছে। শুনে আমি হতবাক হয়ে গেলাম। ওপার থেকে ফোন কেটে গেল। সময় যত এগোচ্ছে পরিস্থিতি তত যেন জটিল হয়ে যাচ্ছে। দাদার অন্য মোবাইলটাতে ফোন করে খবরটা জানালাম। দাদা শুনে গম্ভীর হয়ে বলল, বাড়ি থেকে একদম বেরোবি না, তুই সাবধানে বাড়িতেই থাক। আমি অগত্যা বাড়িতে প্রহর গুনতে থাকলাম। দাদা সচরাচর মোবাইল ফেলে যায় না, দুটো মোবাইলই নিয়ে বেরোয়। বুঝলাম দাদার মাথা আজ এতটাই ঘেঁটে আছে যে বেখেয়ালে একটা ফোন ফেলে গেছে। দাদার অপেক্ষায় সময় যেন কাটতেই চাইছে না। হঠাৎ মনে পড়ল দাদা অম্বরীশ সেনের কয়েকটা পাণ্ডুলিপি সাথে এনেছিল। ওগুলোই পড়ব ভেবে দাদার ঘরে গেলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। দাদা মনে হয় ওগুলো কোথাও লুকিয়ে রেখে গেছে। কে জানে কী আছে ওই পাণ্ডুলিপিগুলোতে। লেখাগুলো এখনো প্রকাশিত হয়নি, অথচ ওগুলো দাদা নিজের দায়িত্বে কেন আনলো? কী এমন ক্লু পেল ওতে? প্রশ্ন যেন ক্রমশই বেড়ে চলেছে। জয়ন্ত হঠাৎ কমলেশ সেনকে আর মায়াকে ফোন করে টাকা চাইলো কেন? কিসের বিপদে পড়েছে ও? তবে কি সত্যি ও বাপি হালদারের থেকে টাকা ধার করেছিল? কিছুই পরিষ্কার হচ্ছে না আমার কাছে। দেখতে দেখতে সন্ধে 6টা বেজে গেল। দাদার ফেলে যাওয়া ফোনটা আবার বেজে উঠল। দেখলাম কমলেশবাবু আবার ফোন করছেন। ফোন তুলতে উনি জিজ্ঞেস করলেন, পিন্টুবাবু? আমি উত্তরে বললাম, না আমি বাবু, দাদা এখনো ফেরেনি। কমলেশবাবু উত্তেজিত হয়ে বললেন, আচ্ছা, ফিরলে একবার ফোন করতে বলো। আমি জিজ্ঞাসা করলাম, কেন, আবার কি জয়ন্ত ফোন করেছিল? না, জয়ন্ত আর ফোন করেনি। তবে পরে জানতে পারলাম ও শুধু আমাকে আর মায়াকেই নয়, আমাদের বাড়ির সবাইকেই ফোন করেছিল, আর সবার কাছেই টাকা চেয়েছে। কিন্তু এখন আর ওই নম্বরে ফোনে পাওয়া যাচ্ছে না। আর একটা কথা, 3টে নাগাদ আমাদের বাড়িতে একজন লোক এসেছিলেন বাবার সাথে দেখা করতে। নাম বললেন মোহাম্মদ ফিরোজ। নাম শুনেই বাবা ওনাকে নিজের ঘরে নিয়ে গেলেন, বললেন পুরনো বন্ধু। লোকটা বেশ অনেকক্ষণ বাবার ঘরে ছিল দরজা বন্ধ করে। ওই মোটামুটি 4টে নাগাদ সে চলে যায়। বাবা ওনাকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন, কিন্তু লোকটা চলে যাওয়ার পর থেকে বাবা কেমন যেন থম মেরে গেছেন। ঘর বন্ধ করে বসে আছেন, সাড়া দিচ্ছেন ঠিকই, কিন্তু কিছুতেই ঘর থেকে বেরোচ্ছেন না। লোকটা চলে যাওয়ার পর দেখেছিলাম বাবার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছিল। দাদা ফিরলে একটু জলদি ফোন করতে বলো। হ্যাঁ। ফোন রাখতেই আমি দাদাকে ফোন করে সব জানালাম আর জানতে চাইলাম ও কখন ফিরবে। দাদা সংক্ষেপে উত্তর দিল, থানায় আছি, কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবো। দাদা ফিরল রাত 9টা নাগাদ। এসেই আমাকে বলল, আজ রাতে এক জায়গায় টহল দিতে যাব। আমি একটু অভিমান করেই বললাম, কোথায় যাবে? আমিও যাব? তুমি আজকাল আমাকে না নিয়ে না এদিক সেদিক ঘুরছো। দেখলাম দাদার চোখে মুখে সেই চেনা উজ্জ্বলতা ফিরে এসেছে। ও হেসে বলল, তোকে নিয়ে যাব, তবে একটা শর্তে। আমি বললাম, কি কি শর্ত? দাদা আবার হেসে বলল, তুই নার্ভাস হবি না বল? মনে পড়ে মণিমোহন গাঙ্গুলির বাড়িতে যখন ফাঁদ পেতে শুয়েছিলাম, তুই ভয় আমার হাতটা নাড়িয়ে দিয়েছিলি, আর তাতেই আমার নিশানাটা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। মানিকতলার কয়েক বছর আগের সেই কেসের কথা দাদা এখনো মনে রেখেছে। লজ্জা ঢাকতে বললাম, হ্যাঁ তা আমি কি করে জানবো তুমি জেগে আছো? ভেবেছিলাম তুমি ঘুমিয়েই পড়েছো, তাই তোমায় জাগাতে ধাক্কা দিয়েছিলাম। দাদার হাসি আরও চওড়া হলো। তারপর হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, আচ্ছা আচ্ছা বেশ, চল। আজ রাতে যেখানে যাব সেখানে দূর থেকে শুধু ওয়াচ করাটাই আমাদের কাজ, বিপদের আশঙ্কা তেমন নেই। আমরা বেরোলাম বেশ রাত করে।
একটা ট্যাক্সি ভাড়া করে দাদা চালককে কসবা যেতে বলল। যাওয়ার পথে দাদা জানালো, কত রাত অবধি থাকতে হবে জানি না, ভোরও হয়ে যেতে পারে। রাস্তায় যেতে যেতে আমি দাদাকে অনেকগুলো প্রশ্ন করলাম। চিঠিগুলো কে পাঠালো? জয়ন্ত, নাকি ওর নাম করে অন্য কেউ? বাপি হালদারকে মেরে ওর পকেটে জয়ন্তর নাম করে চিঠি কে দিল? সেন বাড়িতে সবাইকে ফোন করে টাকা কে চাইলো? জয়ন্তই কি? জয়ন্তকে কেউ ফাঁসাতে চাইছে, নাকি ওই আসল অপরাধী? আর ওই ওই মোহাম্মদ ফিরোজ লোকটা কে? ওর আসার পর অম্বরীশবাবু অত ভয় পেলেন কেন? তুমি যে পাণ্ডুলিপিগুলো নিয়ে এলে সেগুলোতে কি আছে? দাদা সব শুনে শেষে একটা কথাই শুধু বলল, ধৈর্য ধর, কাল সব কটার উত্তর দেব। দাদা শুধু একটা কথাই জানালো যে জয়ন্তর ঘরে আপডেটেড ব্যাংকের পাসবুক দাদা দেখেছিল, সেখানে নাকি টাকার পরিমাণ অনেক বেশি, অর্থাৎ জয়ন্তর ব্যাংকে অনেক টাকা জমা আছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, দাদা তুমি কি তবে রহস্য সমাধান করে ফেলেছো? দাদা শান্ত স্বরে বলল, হ্যাঁ, কাল সব জানবি। আমি বুঝলাম দাদা এখন আর কিছুই বলবে না। তবু জেদ ধরে বললাম, আরে অন্তত এইটা তো বলো যে জয়ন্ত এখন আছেটা কোথায়, তুমি কি তাও জানো? আমার পীড়াপিড়িতে দাদা বিষণ্ণ স্বরে বলল, ওই জন্যই তো মনটা ভালো নেই রে। আমি জেনে গেছি জয়ন্ত কোথায় আছে, আর সেটা নিয়ে কাউকে কিছু বলতে পারছি না যতক্ষণ না আসল অপরাধীকে হাতে নাতে ধরছি। কসবায় এসে ট্যাক্সি থেকে নামার পর আমরা বেশ কিছুটা পথ গলি দিয়ে হেঁটে একটা ছোট গলির ভেতর দিয়ে বাড়িতে ঢুকলাম। দাদা নিজের কাছে থাকা চাবি দিয়ে গেট খুলে ভেতরে ঢুকলো। বাড়িটা দোতলা। দাদা সোজা গিয়ে সামনের একটা জানালা খুলে দিল। জানালার ঠিক উল্টো দিকের বাড়িটা দেখিয়ে দাদা বলল, আজ আমাদের কাজ হলো ওই বাড়িতে নজর রাখা। দেখলাম উল্টো দিকের বাড়িটা বেশ পুরনো আর একতলা বাড়ি। সেই বাড়ির জানালার পর্দা দেওয়া রয়েছে, তবে বোঝা যাচ্ছে যে ভেতরে নাইট ল্যাম্প জ্বলছে। আমাদের বাড়ির জানালার পর্দার আড়াল থেকে দেখলাম বাইরের রাস্তা একদম শুনশান আর ফাঁকা। স্ট্রিট লাইটের আলো খুব একটা জোরালো নয়, চারিদিকে কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব। আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, দাদা আমরা যে এখানে বসে আছি সেটা কার বাড়ি? আর উল্টো দিকের ওই জরাজীর্ণ বাড়িটিই বা কার? দাদা নির্লিপ্ত স্বরে বলল, এটা আমার একটা বন্ধুর বাড়ি, আর উল্টো দিকের ওই বাড়িটা মোহাম্মদ ফিরোজের। ফিরোজের নাম শুনে আমার মাথায় এক রাশ প্রশ্ন ভিড় করে এলো। আমি আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু দাদা হাতের ইশারায় আমাকে একদম চুপ করে জানালায় নজর রাখতে বলল। অগত্যা আমি চুপ করে গেলাম, কিন্তু মনের ভেতর চিন্তার ঝড় থামল না। মনে মনে অনেক কিছু ভাবতে শুরু করলাম। রাত তখন কটা হবে জানি না, তবে নিস্তব্ধ গলির ভেতরে একটা মোটর বাইকের শব্দে দাদা একদম টান টান হয়ে বসল। বাইকটা গলির এদিক ওদিক থেকে পাক খেয়ে অবশেষে আমাদের উল্টো দিকের সেই পুরনো বাড়ির সামনে এসে থামল। বাইক থেকে দীর্ঘদেহী এক লোক নামল। তার মুখে মাস্ক আর মাথায় হেলমেট। লোকটা বেশ কয়েকবার চারপাশে সতর্ক নজর বুলিয়ে পুরনো বাড়ির দরজায় টোকা দিল। কিছুক্ষণ অপেক্ষার পর ভেতর থেকে যখন কেউ দরজা খুলল না, তখন লোকটা একটু জোরেই ধাক্কা মারতে কপাটটা খুলে গেল। লোকটা আবার এদিক ওদিক দেখে দ্রুত পায়ে বাড়ির ভেতর ঢুকে গেল। ঠিক এরপরেই আর একটা অভাবনীয় ঘটনা ঘটল। হেলমেট পরা লোকটা ভেতরে ঢোকা মাত্রই হঠাৎ কোথা থেকে আরেকজন ছায়ার মতো এসে ওই বাড়ির সামনে দাঁড়ালো এবং অত্যন্ত ক্ষিপ্রতায় বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। রাস্তার আবছা আলোয় আমরা তাকে চিনতে পারলাম। উনি কমলেশ সেন। কিছু সেকেন্ডের মধ্যেই দেখলাম কমলেশ সেনের কাছে আরও একজন এসে দাঁড়ালেন। এনাকেও আমরা চিনি। ইনি গড়িয়াহাট থানার ওসি অমিত চ্যাটার্জি। আমরা বাড়ি থেকে বেরিয়েই ওনাদের সামনে আসতেই ওনারা বলে উঠলেন, আপনার কথা মতো দরজা বন্ধ করে দিয়েছি, এখন ভেতরের ওরা কেউ আর পালাতে পারবে না। দাদা মৃদু হেসে উত্তর দিল, ভেতরে মোহাম্মদ ফিরোজকে পাবেন না, সে হাওয়া। দাদার কথাই ঠিক হলো। পুলিশ ভেতরে গিয়ে শুধু সেই বাইক চালককেই পেল। আমি লোকটাকে চিনি না। পুলিশের ধমকে সে তার নাম জানালো পাপ্পু দাস। পাপ্পু দাসের গায়ের রং কালো, চেহারা বিশাল,
বড় বড় চোখ, কপালে একটা ছোট্ট ব্যান্ডেজ। সে ধরা পড়ে ভীষণ অবাক হয়ে গেছে। অত বড় দামড়া লোকটা পুলিশের সামনে পড়তে কান্নাকাটি জুড়ে দিল। বলতে লাগলো, হ্যাঁ, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। দাদার নির্দেশে পুলিশ লোকটাকে নিয়ে থানায় গেল। আমরাও সাথে গেলাম। লোকটা কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে। পথেই আমরা দাদাকে অনেক প্রশ্ন করলাম, কিন্তু দাদা শুধু এটুকুই জানালো যে সে সেন বাড়িতে ফিরে সেসব প্রশ্নের উত্তর দেবে। আপাতত এই লোকটাকে থানার হেফাজতে রাখা জরুরি। থানা থেকে যখন আমরা সেন বাড়িতে ফিরলাম তখন ভোর হয়ে গেছে। গড়িয়াহাট থানার ওসি অমিত চ্যাটার্জিও আমাদের সাথে সেন বাড়িতে এলেন। সেন বাড়ির হলঘরে একটা থমথমে পরিবেশ। আমি, দাদা, দুই সেনবাবু এবং থানার ওসি অমিতবাবু দুটি সোফায় ভাগাভাগি করে বসেছি। মায়া বসেছে পাশের চেয়ারে। বাড়ির কর্মচারীরা এদিক সেদিকে দাঁড়িয়ে। দাদার মুখ কঠিন। সোফা ছেড়ে দাদা উঠে দাঁড়ালেন। তারপর সেন বাড়ির লোকেদের উদ্দেশ্যে বললেন, সেদিন রাত্রে ঠিক কি হয়েছিল সেটা আপনাদের মধ্যে কেউ কি কিছু বলবেন, নাকি আমিই বলবো? সবার মুখে কৌতূহলের ছাপ, কিন্তু কেউ কোনো কথা বলল না। দাদা এবার অম্বরীশ সেনকে সরাসরি জিজ্ঞেস করলেন। অম্বরীশ বাবু, আপনি কি কিছু বলবেন? অম্বরীশ বাবু অবাক হয়ে বললেন, আমি কি বলবো? যা বলার তো আগেই বলে দিয়েছি। লক্ষ্য করলাম কথাটি বলতে গিয়ে অম্বরীশ বাবুর গলা ঈষৎ কেঁপে গেল। দাদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, শুরু থেকে তাহলে আমিই বলছি। দাদা একটু মনে মনে গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো। সেদিন রাত্রে আপনাদের বাড়িতে দুজন পেছনে রাস্তা দিয়ে ঢুকেছিল। তাদের মধ্যে একজন বাপি হালদার, সেটা আমি জানি, কারণ পুলিশ ওর বাড়ি থেকে চুরির মাল খুঁজে পেয়েছে। আরেকজন সম্ভবত সে, যাকে আমরা একটু আগে থানায় হেফাজতে রেখে এসেছি, পাপ্পু দাস, কারণ তার জুতোর ছাপ এবং বাপির সাথে তাকে প্রায় সব সময় দেখা যেত বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। এছাড়াও তাকে সন্দেহ করার অন্য একটা কারণ আছে, সেটা পরে বলছি। এখন প্রশ্ন হচ্ছে, যে দুটো জোড়া জুতোর ছাপ পাওয়া গেছে দুটোই বড়, কিন্তু বাপি হালদারের পায়ের পাতা তত বড় নয়। এর কারণ হলো বাপি হালদার বড় জুতো পরে ইচ্ছে করে চুরি করতে আসতো। সে চতুর ছিল যাতে ধরা না পড়ে। আমি নিজে বাপি হালদারের বাড়ি গিয়ে একজোড়া বড় জুতো দেখতে পেয়েছি, অথচ ওর বাড়িতে সেই বড় জুতো পরার মতন মানুষ কেউ নেই। আর বাপি হালদারের বাড়িতে আরও দুটো জিনিস পেয়েছি। কি সেটা বলার আগে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। দাদা আবার অম্বরীশ সেনের চোখের দিকে চোখ রেখে প্রশ্ন করলেন, দুটো চোর এলো পেছনের দরজা দিয়ে, আর ধরে নিলাম আপনাকে মেরে অজ্ঞান করে তারা ওই পথেই বেরিয়ে গেল, কিন্তু এর মধ্যে জয়ন্ত গেল কোথায়? অম্বরীশ বাবু আমতা আমতা করে বললেন, জয়ন্ত তো বেরিয়ে গিয়েছিল ওই 3:30 নাগাদ। দাদা মুখ কঠিন করে বললেন, না, জয়ন্ত বেরিয়ে কোথাও যায়নি। মেন গেট থেকে যে বেরিয়েছিল সে হলো বাপি হালদার। আমরা সবাই অবাক হয়ে গেলাম দাদার মুখে এটা শুনি। কমলেশ সেন বাধা দিয়ে বলে উঠলেন, কিন্তু ক্যামেরাতে চেক করে যে দেখলাম জয়ন্ত বেরিয়েছিল রাতে। সেদিন রাতে ভীষণ বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যে একজনকে আমরা ক্যামেরায় বাড়ি গেট থেকে হেলমেট পরে বেরিয়ে চাবি দিয়ে বাইক স্টার্ট করে বেরিয়ে যেতে দেখেছিলাম। লোকটার পরনে জয়ন্ত রেনকোট ছিল, হেলমেটে মুখ ঢাকা ছিল, আর বাইকটাও ছিল জয়ন্তর। আমার মনে হয় বাপি আর জয়ন্তর চেহারা অনেকটা এক, তাই একই চেহারার মানুষকে দেখে জয়ন্ত ভেবে ভুল করাটা স্বাভাবিক। আমি এতটা নিশ্চিত হয়ে বলতে পারছি কারণ ক্যামেরায় দেখা সেই রেনকোট আর হেলমেট আমি বাপি হালদারের বাড়িতে পাই। বাপি হালদারের স্ত্রী জানায় ওগুলো তার স্বামীর নয়। দাদার কথাগুলো শুনে আমাদের সবার মাথা যেন ঘুরতে লাগলো। আমার মনের ভেতরের প্রশ্নটা নিজের থেকেই মুখ দিয়ে বেরিয়ে গেল, আচ্ছা তাহলে জয়ন্ত কোথায় গেল? দাদা বলল, ঠিক, তাহলে এখন প্রশ্ন হলো জয়ন্ত কোথায় গেল? জয়ন্ত কোথায় গেল তা জানার জন্য সবার কৌতূহল এখন আকাশ ছোঁয়া। সবার চোখে মুখে এখন বিস্ময়। দাদা বলল, আশা করছি সবার মনে আছে যে আমরা ঘটনার পরের দিন দুটো চিঠি পাই,
একটা হুমকি চিঠি যেটা আমার বাড়িতে কেউ পাঠায়, আর একটা চিঠি সেনবাড়ির লেটার বক্সে। অপরাধী চায়নি যে তদন্ত হোক, সেই কারণেই সে আমাকে আর বাবুকে হুমকি দিয়ে আমাদের বাড়িতে চিঠি পাঠায়। কিন্তু সেন বাড়িতে যে চিঠিটা আসে যাতে লেখা ছিল কোনো কিছু খুঁজে পাওয়ার কথা, সেখানে লেখা ছিল ওরা দুজন থাকলে জিনিসটা খুঁজে নেবে, তাই ওদের সরাতে আলাদা খরচ লাগবে। দাদা থামলো, আবার বলতে শুরু করলো। সেনবাড়িতে চিঠিটা আসার পর থেকে এটা পরিষ্কার হয় যে সেনবাড়িরই কোনো একজন মানুষ এই বিষয়ে অবগত, কারণ অপরাধী সরাসরি সেনবাড়ির কাউকে চিঠিটা লিখেছে এবং দুজনকে সরানোর জন্য টাকা চেয়েছে। আমি শুরুতে ভেবেছিলাম দুজনকে সরানো মানে হয়তো আমাকে আর বাবুকে সরানোর কথা বলা হচ্ছে, কিন্তু খুঁজে নেওয়া কথাটা আমার মাথায় কেমন একটা খটকা লাগালো। কি এমন জিনিস খোঁজার কথা লেখা আছে ওতে? সব দিক থেকে ভাবতে ভাবতে হঠাৎ করে একটা ভাবনা মাথায় এলো, কোনো কিছু খোঁজার ব্যাপারে শুধু গোয়েন্দার কথাই বা আসবে কেন? কোনো কিছু খুঁজে বের করার কাজে মানুষের পাশাপাশি কুকুররাও ভীষণ দক্ষ। তাই চিঠিতে যে দুজনের কথা লেখা ছিল সেটা আমি আর বাবু না হয়ে বিশ্বাস কাকুদের রুবি টুবিও তো হতে পারে। দাদা একটু থামলো, কেউ কোনো টু শব্দ পর্যন্ত করছে না। সবাই যেন দাদাকে সুযোগ করে দিয়েছে তার ধারালো মস্তিষ্ক দিয়ে জটগুলো একে একে কেটে আলাদা করে পরিবেশন করার জন্য। সবার মতো আমার মনের অবস্থাও তথৈবচ, কিন্তু মনে মনে দাদার জন্য আমার গর্বে বুক ফুলে উঠল। দাদা যে এত সূক্ষ্মতার সাথে বিষয়গুলোকে পর্যবেক্ষণ করেছেন তা সত্যি আমায় বরাবর মুগ্ধ করে এসেছে। দাদা আবার বলতে শুরু করলেন। ঘটনার পরের দিন রাত্রে আমি যখন নিজের মতন করে তদন্ত করলাম যে বাপি হালদার চুরি করতে ঢুকেছিল, এবং সেই কথা সেনবাড়ি ও পুলিশ দুই জায়গাতেই খবর দিলাম, ঠিক তার পরের দিন সকালেই বাপি হালদার মারা গেল। কারণটা পরিষ্কার, বাপি ধরা পড়লে আসল অপরাধীও ধরা পড়ে যাবে। তাই মেন কালপ্রিট বাপিকে রাস্তা থেকে সরিয়ে দিল, আর এই মেন কালপ্রিট হলো অম্বরীশ বাবু। আমরা সবাই যেন ছিটকে গেলাম। হল ঘরে থমথমে আমেজে চঞ্চলতা দেখা দিল। সবার চোখ যেন বিস্ফারিত। শুধু অম্বরীশবাবুর মুখে উত্তেজনার ছাপ। তিনি মুখে কিছুই বলছেন না ঠিকই, কিন্তু তার মুখ টকটকে লাল হয়ে উঠেছে। কমলেশ সেন চিৎকার করে উঠলেন, এইসব তুমি কি বলছো পিন্টু? তোমার কথা ভুল হচ্ছে। দাদা গলার স্বর উঁচু করে বললেন, আমার একদম কোথাও ভুল হচ্ছে না। কমলেশবাবু নিজের বাবার দিকে ফিরে বললেন, কি হচ্ছে বাবা? কিসব বলছে পিন্টু বাবু? ওর কোনো কথার উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে রইলেন অম্বরীশ সেন, কারণ হয়তো তিনিও বুঝতে পেরেছেন যে আমার দাদা পুরো বিষয়টাই ধরে ফেলেছে। দাদা পায়চারি করতে করতে আবার বলতে শুরু করলেন, সেদিন শুধু বাপি হালদারই খুন হয়নি, বাপিকে লোক দিয়ে খুন করার আগে উনি লোক দিয়ে মায়াকেও ভয় দেখানোর চেষ্টা করেছিলেন। যে লোকটা মায়াকে গলা টিপতে এসেছিল সেই পাপ্পু দাসই এখন থানায়। মায়া তাকে ভারী কাঁচের ফ্লাস দিয়ে আঘাত করায় তার কপাল ফেটে গিয়েছিল, যে কারণে পাপ্পুর কপালে ব্যান্ডেজ। আর পাপ্পুকে আমরা ক্যামেরাতে দেখতে পাইনি, তার কারণ অম্বরীশ বাবু সেই নির্ধারিত সময় ক্যামেরা বন্ধ করে রেখেছিলেন। আমি আপনাদের বাড়িতে খুঁজে দেখেছি, সব ক্যামেরার অ্যাক্সেস পয়েন্ট অম্বরীশ বাবুর ঘরের সাথে লিঙ্ক করা, তাই লিঙ্কটা তিনি খুলে দিয়েছিলেন এবং পাপ্পু পালিয়ে যাওয়ার পর আবার লাগিয়ে দিয়েছিলেন। সবাই অবাক চোখে দাদাকে একবার আর অম্বরীশবাবুকে একবার দেখতে লাগলো। মায়াকে দেখলাম করুণ মুখে বসে বোঝার চেষ্টা করছে কি চলছে এখানে। ওর চোখে মুখে শুধু জয়ন্ত কোথায় এই বিষয় লেগে আছে। দাদা বলতে থাকলো, একটা জিনিস ভাবার বিষয় ছিল, অপরাধী কেন বারবার চিঠিতে জয়ন্তর নাম লিখে তাকে অপরাধী বানানোর চেষ্টা করছিল? কেন সে জয়ন্ত চশমা ব্যবহার করে তাকে সব দোষের ভাগী করতে চাইছিল? কারণ সে নিজেকে আড়াল করতে চাইছিল। সে চেয়েছিল সবাই যেন জয়ন্তকেই দোষী ভাবে। অম্বরীশ বাবু যেসব করছিলেন তা বুঝতে পেরেছিলাম, কারণ চুরির দিন বাড়িতে উনিই ছিলেন। উনি সম্ভবত অনেক কিছুই জানেন ভেবে ওর উপর আমার সন্দেহের নজর ছিল, কিন্তু জয়ন্তর সাথে ওর কিসের শত্রুতা সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না। তবে মাথা খাটিয়ে আর সূক্ষ্ম পর্যবেক্ষণ করে অবশেষে সেটাও পরিষ্কার হয়ে গেল। তাই ওনাকে জিজ্ঞাসা করলাম,
ওর লেখা ইন্দুমতির আশঙ্কা উপন্যাসটির শেষ অংশ উনি কি অন্য কোথাও লিখে রেখেছেন? উনি জানালেন ওটা এখনো শেষ হয়নি। কিন্তু আমি আপনাদের বলছি, ওই নামে কোনো লেখাই ওর ড্রয়ারে ছিল না। আমি এটা বানিয়ে একটা টোপ দিয়েছিলাম, সেটা উনি ধরতে পারেননি। অর্থাৎ উনি নিজের লেখার সম্পর্কে কোনো খোঁজই রাখতেন না, কারণ ওর লেখার মতন সামর্থ্যই নেই। বাবু যখন ওর কাছ থেকে অটোগ্রাফ চেয়েছিল, তখন দেখেছিলাম পেন ধরতে গিয়ে ওর হাত সামান্য কাঁপছিল, এবং নিজের নাম সই করতে উনি অনেকটা সময় নিয়েছিলেন। সচরাচর আমরা তা করি না, নিজের অটোগ্রাফ আমরা ছট করে সই দিয়ে দিই। অর্থাৎ অম্বরীশ বাবুর লেখাগুলো ওর নয়, লেখাগুলোর আসল লেখক জয়ন্ত। দাদা কথাগুলো ঝড়ের বেগে বলে থামল, কিন্তু সেই ঝড়ে ততক্ষণে হল ঘরে থাকা প্রতিটা মানুষ নড়ে চড়ে উঠেছে। অম্বরীশ সেন কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন, না, ওগুলো ওগুলো আমারই লেখা। কিন্তু দাদা খানিকটা ধমকের সুরেই ওনাকে থামিয়ে দিয়ে বলল, একদম মিথ্যে কথা বলবেন না। এখনই যদি লেখাগুলো থেকে দুটো প্রশ্ন করি, আপনি কোনো উত্তর দিতে পারবেন না। অম্বরীশ সেন চুপ করে গেলেন। তিনি বুঝতে পেরেছেন যে দাদা তার সব সত্য ধরে ফেলেছে। দাদা অম্বরীশ সেনের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, আপনি শুধু লেখাই চুরি করেননি, আপনি আরো বড় অপরাধ করেছেন। জয়ন্তকে মেরে বাপি আর পাপ্পুর সাহায্যে আপনি ওকে বিশ্বাস কাকুর বাগানে পুঁতে রেখেছেন। দাদার কথাটা যেন হল ঘরে বোমার মতো ফাটল। কমলেশ সেন আর মায়াদেবী দুজনেই একসাথে বিস্ফারিত চোখে বলে উঠলেন, কি বললেন? হ্যাঁ, জয়ন্ত আর নেই। ওকে বিশ্বাস কাকুদের বাগানে মাটি চাপা দেওয়া হয়েছে। কমলেশ সেন অবাক বিস্ময়ে নিজের বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি বলছেন পিন্টু বাবু? বাবা, এটা কি সত্যি? দেখলাম অম্বরীশ সেন নীরবে মাথা নিচু করে রইলেন। ওদিকে মায়াদেবী হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। এরপর পুলিশ অমিতবাবু বলে উঠলেন, পিন্টু, তুমি যে অভিযোগ করছো সেটার প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। পুলিশ এবার অম্বরীশ সেনকে বললেন, আপনি চুপ করে আছেন কেন? তার মানে পিন্টু যা বলছে সব সত্যি? অম্বরীশ বাবু এবার মুখ তুললেন। দেখলাম ওনার চোখে জল, উনি নীরবে কাঁদছেন। পুলিশ আবার দাদাকে বলল, তুমি বলো পিন্টু। আমি আপনাদের ওনার কিছু কথোপকথনের ভিডিও রেকর্ডিং দেখাতে পারি। আমরা সবাই হতবাক হয়ে দাদার দিকে চেয়ে রইলাম। দাদা বলতে লাগলো, যখন আমি বুঝতে পারলাম সেন বাড়িতে দেওয়া চিঠিতে বিশ্বাস কাকুর রুবি টুবিদের কথা বোঝানো হয়েছে, তখনই আমি ওদের বাগানে গিয়ে আবার খুঁজি। এক জায়গায় সদ্য মাটি খুঁড়ে ভরাট করা দেখে আমার সন্দেহ হয় এখানেই জয়ন্তকে পুঁতে রাখা হয়েছে। আর এই জন্যই ওদের ভয় ছিল কুকুরগুলো মাটি খুঁড়ে মৃতদেহটা বার করে ফেলতে পারে। কিন্তু অপরাধীকে ধরার জন্য আমি একটা ফাঁদ পাতলাম। একটা অচেনা নাম্বার থেকে আমি বাড়ির সবাইকে জয়ন্ত সেজে ফোন করলাম। ইচ্ছে করে গলার স্বর বদলে কাঁদো কাঁদো গলায় টাকা চাইলাম, সবার রিয়াকশন জানার জন্য। সবাই ফোন পেয়েই হাপিত্তেশ হয়ে জয়ন্ত কোথায় জানার জন্য আগ্রহ দেখালো, কিসের বিপদ সেটা জানতে চাইলো, কেন টাকা লাগবে জানতে চাইলো। এবং এই রিয়াকশন খুবই স্বাভাবিক, যেটা সবার মধ্যেই ছিল। কিন্তু অম্বরীশ সেন অদ্ভুত আচরণ করলেন। উনি বিশ্বাসই করতে পারলেন না যে জয়ন্ত ফোন করতে পারে। ওনার সন্দেহ ভাঙার জন্য তখন আমি জানালাম যে আমি মোহাম্মদ ফিরোজ বলছি এবং আমি সব জানি। উনি ভয়ে আমার সঙ্গে দেখা করতে চাইলেন। এরপর আমি ফিরোজ সেজে ওনার বাড়িতে এলাম এবং আমার জামার বোতামে থাকা হিডেন ক্যামেরায় ওনার সব অডিও ভিডিও রেকর্ড করলাম। আমি ওনাকে ভয় দেখিয়ে বললাম যে আমি জানি আপনি একজন ভণ্ড লেখক, জয়ন্ত লেখা নিজের নামে চালান। উনি আমাকে চুপ করে থাকার জন্য অনেক টাকার প্রলোভন দিলেন এবং ঠিকানা চাইলেন। বললেন এখন টাকা নেই, ঠিকানা দিয়ে যাও, টাকা পৌঁছে যাবে। আমি ইচ্ছে করে একটা ভুল ঠিকানা দিয়ে এলাম, কারণ আমি জানতাম উনি ফিরোজকে মারতে লোক পাঠাবেন। আর ঠিক সেটাই হলো। কাল মাঝরাতে পাপ্পু দাসকে পাঠানো হয়েছিল ফিরোজকে শেষ করতে। যেমন মায়াকে ভয় দেখাতে আর বাপি হালদারকে সরাতে এই পাপ্পুকেই ব্যবহার করা হয়েছিল। এতক্ষণ পর অম্বরীশবাবু কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আমি আমি জয়ন্তকে মারিনি, আমি ওকে মারতে চাইনি। ওটা ওটা স্রেফ একটা দুর্ঘটনা ছিল। সেদিন রাতে
আমার ঘুম আসছিল না বলে আমি সত্যি লাইব্রেরিতে গিয়েছিলাম। জয়ন্ত তখন নিজের ঘরেই ছিল। আমি লাইব্রেরিতে ঢুকেছি শুনে জয়ন্ত এলো এবং জানালো যে সে বাড়ি ছেড়ে চলে যাবে। সে এও জানালো যে সে মায়াকে ভালোবাসে আর সকাল হলেই তার কাছে গিয়ে নিজের সংসার বাঁধবে। জয়ন্ত চলে যাবে শুনে আমি ভয় পেয়ে গেলাম। ও চলে গেলে আমার নামে আর কোনো লেখা বেরোবে না। আমার বাবা বিখ্যাত লেখক ছিলেন, তাই ছোট থেকেই লেখক হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু কিন্তু আমার নিজের কোনো লেখার হাত ছিল না। জয়ন্ত বড় হওয়ার পর যখন দেখলাম ওর অসাধারণ লেখনী শক্তি, আমি আমি লোভ সামলাতে না পেরে ওর লেখাগুলো নিজের নামে ছাপতে শুরু করলাম। বিনিময়ে ওকে কিছু টাকাও দিতাম। জয়ন্ত আমার আশ্রয়ে বড় হয়েছে, তাই দয়ার খাতিরে ও নীরবে সবটা মেনে নিয়েছিল। এর ফলেই আমার খ্যাতি আকাশ ছোঁয়া হয়ে যায়। সেদিন রাতে যখন চলে যাওয়ার কথা ও আমাকে বলল, আমি ভাবলাম আমার কি হবে, কে আমায় লিখে দেবে। আমি ওকে বাধা দিলাম। ও আমায় জড়িয়ে ধরে মানানোর চেষ্টা করছিল, কিন্তু অভিমানে আমি ওকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলি। ওর মাথা গিয়ে লাগলো টেবিলের কোণায়। ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর দেখলাম ও আর উঠছে না। কাছে গিয়ে বুঝলাম ও আর নেই। আমি আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই দেখি লাইব্রেরি ঘরে পেছনের দরজা দিয়ে দুজন ঢুকলো, বাপি আর পাপ্পু। ওরা আসলে চুরি করতেই ঢুকেছিল, কিন্তু আমার হাতে একটা মৃত্যু দেখে ওরা সুযোগ পেয়ে গেল। ওরা আমায় ভয় দেখালো যে সব পুলিশকে বলে দেবে। আমার বাকি জীবন জেলে কাটাতে হবে। আমি আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি উপায় না দেখে ওদের প্রস্তাবে রাজি হলাম। ওরা জয়ন্তকে পাশের বাড়ির বাগানে মাটি চাপা দিয়ে দিল। তার বিনিময়ে অনেক টাকার দাবি করল। স্বভাব দোষে কখন বাপি সেই পরীর মূর্তি চুরি করলো তা আমি জানি না। আমি ভাবলাম হঠাৎ করে জয়ন্ত উদয় হয়ে গেলে সবাই কি ভাববে। তাই আমার পরামর্শেই বাপি জয়ন্তর হেলমেট আর রেনকোট পরে জয়ন্তর বাইক নিয়ে বেরিয়ে যায় এবং জয়ন্তর মোবাইল থেকে মেসেজ করে যাতে সবাই ভাবে জয়ন্ত নিজে চলে গেছে। আর আর এটাও বলি তারা যেন আমাকেও আঘাত করে যায়, যাতে আমায় কেউ সন্দেহ না করে কোনো কিছু নিয়ে। কিন্তু পিন্টু একটার পর একটা সব ধরে ফেললো। একটু থেমে অম্বরীশ সেন বলতে লাগলেন, সেদিন সন্ধ্যায় বাপি হালদার আমাদের বাড়ি আসে পরিস্থিতি বুঝতে। সে দাবি করে যে জয়ন্ত ওর থেকে টাকা ধার নিয়েছে, যাতে সবাই ভাবে জয়ন্ত ঋণের দায়ে পালিয়েছে। কিন্তু বাপি যখন দেখলো পিন্টু এই কেসে ঢুকেছে, ও ভয় পেয়ে পিন্টুর বাড়িতে হুমকি চিঠি দেয়। আমাদের বাড়িতে যে চিঠিটা ও দিয়েছিল তাতে ও রুবি টুবিকে সরিয়ে দেওয়ার কথা লিখে টাকা চায়। কিন্তু যখন বুঝলাম পিন্টু বাপিকে ধরে ফেলেছে, তখন আমি আর পাপ্পু দুজনেই ভীষণ ভয় পেয়ে গেলাম। পাপ্পু আমার সাথে ফোনে যোগাযোগ করে জানালো যে ও নিজেই বাপিকে সরিয়ে দেবে। আমি তখন ওকে বলি আমাদের বাড়িতে এসে যেন মায়াকেও একটু ভয় দেখায় এবং জয়ন্তর চশমার মতো একটা চশমা সেখানে ফেলে আসে। পাপ্পু জানতো জয়ন্ত ঠিক কি ধরনের চশমা ব্যবহার করত,
তাই সে হুবহু একই রকম চশমা জোগাড় করে মায়ার ঘরের সামনে ফেলে আসে, যাতে সবাই ভাবে জয়ন্তই এই কাজগুলো করছে। শেষে বাপিকে খুন করে বাপ্পুর পকেটেও জয়ন্তর নামে চিঠি রেখে দেয়, যাতে পুলিশের সন্দেহ জয়ন্তর ওপরই থাকে। একটু থামলেন অম্বরীশবাবু, তারপর ধরা গলায় বললেন, আমি আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু বিশ্বাস করুন, আমি জয়ন্তকে মারতে চাইনি। ওটা শুধুই একটা দুর্ঘটনা ছিল। দাদা আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, চল বাবু, আমাদের কাজ শেষ। এখন পুলিশ আছে, ওরাই বাকিটা বুঝে নেবে। রাস্তায় বেরিয়ে দেখলাম দাদার মুখ ভারী, ও হন হন করে হাঁটছে। জানি কেস সমাধান করার পর ওর মনের ওপর প্রভাব পড়ে। দাদার মন হালকা করতে দাদাকে ডাকলাম, এই যে মোহাম্মদ ফিরোজ, আপনার ইন্দুমতির আশঙ্কা গল্পটি আমায় পড়তে দেবেন প্লিজ। আমার কথা শুনে দাদা মৃদু হাসল। শুনছিলেন শ্রীযুত গুপ্তের কলমে সেন বাড়ির রহস্য। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল আবির, অতনু, মৃন্ময়, সুদীপ্ত, জয় ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।